এত বড় জিনিস দেখলে খেতেই মন চায়। মন চাইলেই কি খেতে হবে নাকি? অবশ্যই খাবো, দিন আপনি, বেশ মজা করে খাওয়া যাবে। কোন পাশেরটা? এক পাশেরটা খুললেই হয়, দুটো তো সেম। ফাজিল পুরুষ, আপনার বাড়িতে কি মা বোন নেই? মা বোন তো আছে, কিন্তু বউ নাই। দেখুন, আপনি এতক্ষণ আজে বাজে কথা বলছেন পুরোটা না জেনে। ফ্ল্যাশব্যাক। আমি কলেজের জন্য রওনা দিলাম। কিছু দূর আসার পর ওরা আমাকে অনেক বাজে কথা বলতে লাগলো এবং আমাকে স্পর্শ করতে লাগলো। দেখ দোস্ত, মালটা সে। সে? এই এদিকে তাকান না, আপনাকে সেই লাগতেছে। ও, বুকে আসেন না, বুকটা ঠান্ডা করে দেন না। এই ছেলে, তোমাদের ঘরে কি মা বোন নেই? পুলিশকে বক, পুলিশকে কল করব? উফ সুন্দরী, পুলিশ ডাকার কি দরকার, আসো না একটু। আমার ওড়না দেন বলছি। দিব না, কি করবেন? আমার ওড়না দেন বলছি, আমি এখন চিৎকার করব। যত চিৎকার করো, কেউ আসবে না। আপনি আমার সাথে আসুন। হুম। ইরফান ইয়ানাকে নিয়ে ছেলেগুলোর উত্তম মাধ্যম কেলানি দিচ্ছে। এরা আপনাকে আর বিরক্ত করবে না, এবার যান কলেজে। ধন্যবাদ আপনাকে। হুম। ইয়ানা আর ইরফান দুজন যে যার উদ্দেশ্যে রওনা হলো এবং তারা নিজেদের কাজে চলে গেল। কি রে, আজকে তোর আসতে এত দেরি হলো কেন? আর বলিস না, রাস্তায় যা হলো। কি হয়েছে তোর? এত অস্থির হচ্ছস কেন? এই নে পানি খা। আসার সময় যা হলো। এত কিছু হয়ে গেল তোর সাথে? ওই ছেলেটি না বাঁচালে হয়তো আমি আজকে আসতেই পারতাম না রে। ওই ছেলেটা খুব ভালো, তাই তোকে আজকে বাঁচালো। ক্লাসে ওদের ইংরেজি শিক্ষক প্রবেশ করলো এবং তাদের সাথে পরিচিত হতে লাগলো। আমি তোমাদের শিক্ষক ইরফান মাহমুদ, এবং আমার ক্লাস কখনো মিস দেওয়া যাবে না। যেহেতু তোমরা নিউ স্টুডেন্ট, সেহেতু বললাম। ওকে স্যার। এই লোকটি এখানে কি করতেছে? চিনোস নাকি তুই? এই লোকটি আমাকে বাঁচাইছে। কি? আস্তে কথা বল। তাই তো। নিশাত আর ইয়ানা কথা বলতেছিল, তখনই ইরফান খেয়াল করলো যে ওরা দুজন বকবক করতে লাগলো। ইরফান ওদের সামনে আসে। এই মেয়ে দাঁড়াও, কথা কানে যায় না। তোমরা দাঁড়াও বলছি। সরি স্যার, আর কথা বলবো না। আমি এতক্ষণ কি পড়াইছি এগুলো বলো তো। বেটা অসভ্য, তখন অসভ্যতামি এখনো করে যাচ্ছিস তুই। তোর কথা আমি কেন শুনবো? এতগুলো মেয়ের মধ্যে আমাকে দেখতে। আমাকে বকা দেওয়া শেষ হইছে? মনে রেখো, আমার ক্লাসে কথা বলা আমি পছন্দ করি না, এমন যেন আর কোনোদিন না হয়। বসো। ইয়ানা চুপচাপ বসে পড়লে এবং ওদের কলেজ শেষ হয়ে গেল আর যে যার বাড়িতে চলে গেল। ইয়ানা বাড়িতে আসার পর ওর আম্মুকে অনেকবার ডাকলো। তারপর ইয়ানার আম্মু নিচে এসে বলতে লাগলো, কি হয়েছে, এরকম চেঁচামেচি কেন করতেছো? আম্মু, তুমি এতক্ষণ কই ছিলা? আমি একটু বারান্দায় ছিলাম, কাপড় রোদে দিতেছিলাম, তারপর তোর কথা শুনে নিচে আসলাম। তো আজকে তোর কলেজ কেমন কাটলো? খুব ভালো কাটলো। আব্বু কোথায়? রুমে আছে, যা এখন ফ্রেশ হয়ে আস। এই কথা বলে ইয়ানা চলে গেল ফ্রেশ হতে। আর অন্যদিকে ইরফান বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাবার খেতেছিল। তখনই ওর আম্মু বলল, তোর দিনকাল আজকাল কেমন কাটে? খুব ভালো কাটতেছে। ও, তা বাবা বিয়েটা করবি কবে? ও মা, তোমাকে বলছি তো পরে বিয়ে করব। তা কেউ তোর পছন্দ আছে নি আম্মুকে বলতে পারিস। মা তুমিও না। এভাবে ওদের মা ছেলের কথা বলা শেষ করে যে যার রুমে চলে যায় এবং কিছুক্ষণ পর ইরফান রুমে ল্যাপটপে কাজ করতেছিল। তখনই ইরফানের আব্বু, আসবো? আসো, অনুমতি নেওয়ার কি আছে? আব্বু, তুমি যখন তখন আমার রুমে আসতে পারো। একটা কথা বলার ছিল। বলে ফেলো। আমার বন্ধু একটা কথা বলেছিলাম, মনে আছে তোর? ছোট থাকতে তুই ওদের বাড়িতে অনেক যাইতি আমার সাথে। নিশান আঙ্কেলের কথা বলতেছো নাকি বাবা? তোর নিশান আঙ্কেলের একটা মেয়ে আছে, দেখতে শুনতে খুব ভালো ও সুন্দর। আব্বু আমাকে কেন বলতেছো? মানে নিশানের মেয়ের জন্য তোর কথা বলতেছিলাম। বাবা, আমি এখন বিয়ে করব না, পরে করব। ঠিক আছে। এভাবে ওদের বাবা ছেলের কথা শেষ হয়। অন্যদিকে ইয়ানা ওর আম্মুর কাছে এতক্ষণ পিঠা বানানোর জন্য বায়না করতেছে। আম্মু, পিঠাটা বানাও না। এখন বানাতে পারবো না, কালকে বানিয়ে দিব। ও আম্মু, আমি হেল্প করব তো। তাও না তো ভালো লাগে না। আম্মু তুমি পচা। আম্মু হয়েছে, এখন
এখন তো আমি পচা হব। যা যা বানাইতেছি। ইয়ানার আম্মু ইয়ানাকে বকতে বকতে পিঠা বানাইতেছে আর ইয়ানা টিভি দেখতেছে। তখনই ওদের বাসার কলিং বেল বেজে উঠলো। দরজা খুলে ইয়ানা দেখলো ওর ফুফাতো ভাই আসছে। মাহাদি ভাইয়া, তুমি আমার চকলেট কোথায়? আমি কখনো খালি হাতে এসেছি? এই নে চকলেট। হুম। এবার ঢুকতে দিবি না বাইরে দাঁড় করিয়ে রাখবি? ইয়ানা দরজা থেকে সরে দাঁড়ালো, তারপর মাহাদি সরে দাঁড়ালো। তখনই ইয়ানার আম্মু বলল, কে আসছে ইহানা? মাহাদি ভাইয়া আসছে। ও পিঠাগুলো দিয়ে আসো মাহাদিকে, পরে ঠান্ডা হয়ে গেলে স্বাদ চলে যাবে। দাও পিঠাগুলো। ইয়ানা পিঠাগুলো মাহাদিকে দিয়ে এসে নিজে পিঠাগুলো খেতে লাগলো। এভাবে ওদের খাওয়া শেষ হলো। তারপর সবাই নিজেদের মধ্যে গল্প করতে ব্যস্ত হয়ে গেল। অন্যদিকে ইরফান কাজ শেষ করে কল করলো তার বন্ধুকে। হ্যালো নিহাল, বল। দিনকাল কেমন কাটতেছে তোর? সে কাটতেছে। তুই তো বেশ আসোস, তা কবে জয়েন করবি কলেজে? সামনে মাসে আসবো তোদের কলেজে। আস। হুম। এখন রাখি, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে এখন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ইরফান কথা শেষ করে কল কেটে দেয় এবং ঘুমাতে চলে যায়। সকালবেলা ইয়ানা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসে। তখনই ইয়ানার আম্মু বলে উঠল, ঘুম ভাঙলো? গুড মর্নিং আম্মু। গুড মর্নিং মামুনিটা। নাস্তা কি বানাইছো আজকে? পিঠা এবং আলু ভাজা করছি। দাও তাড়াতাড়ি, কলেজে দেরি হয়ে যাইতেছে। বস, আমি নাস্তা নিয়ে আসতেছি। নুননেহার বেগম চলে গেলেন নাস্তা আনতে এবং নিয়ে আসেন। আর ইয়ানা খাওয়া দাওয়া করে রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে এবং কলেজে গিয়ে পৌঁছালো। তখনই কলেজে, ও মা গো, পড়ে গেলাম গো। কে রে তুই? চোখে দেখোস না নাকি শাকচুন্নি? এই মেয়ে, কি বললে? আমি ঠিকই চোখে দেখি, তুমি দেখো না। দেখে শুনে চলতে পারো না। ভাষার ব্যবহার ঠিক করবে। স্যার আপনি? সরি স্যার। ঠিক আছে, নেক্সট টাইম যাতে এমন না হয়। জি স্যার। ইরফান এই কথা বলে চলে গেল ক্লাস করাতে। আর এই ফাঁকে ইহানা ক্লাসে আসে। এটা দেখে ইরফান ক্লাস করাতেছে, তখন ইহানা বলে উঠল, মে আই কাম ইন স্যার? 10 মিনিট লেট কেন করছো? সরি স্যার। এখন ভিতরে আসো, আমার ক্লাসে লেট করা আমার পছন্দ না। ইয়ানা ক্লাসের ভিতরে আসলো এবং সিটে বসে পড়লো। তারপর ক্লাস শেষ করে বাড়ি চলে গেছে। অন্যদিকে ইরফান চলে গেল তার বন্ধুদের সাথে দেখা করতে। সেখানে যাওয়ার পর ওরা সবাই কথা বলছিল। তখনই ইরফানের এক বন্ধু বলে উঠল, কি রে ব্রো, প্রেম তেম করস না? না রে দোস্ত, চাকরি করার বয়সে প্রেম আর কি যে বলিস। তাও ঠিক বলছস, চাকরি করলে প্রেম আর হয়। তখনই ওদের কথার মাঝখানে আরেক বন্ধু বলে উঠল, প্রেম করলেও বলবি তুই? ঠিক বলছস, ও বলবে আর আমাদের। আরে দোস্ত এমন কিছু না। তা কাউকে পছন্দ করিস এমন কেউ আছে? কই না তো, তবে একজনকে খুব করে মনে ধরেছে, তবে সে আমার ছাত্রী। হয়ে গেল রে, প্রেম লাইন মারাতে পারোস। স্যার আর ছাত্রী জমবে না ভালো? একদম ভালো জমবে, প্রেম করতে পারোস। স্যার আর ছাত্রী কি আর প্রেম হয়? আরে দোস্ত, তুই খবর শুনোস, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র আর ছাত্রী প্রেম করে বিয়ে করেছে। ওরা পারলে তুই কেন পারবি না? তাও ঠিক, তবে একবার চেষ্টা করা যায়। এভাবে ইরফান তার বন্ধুদের সাথে হাসি ঠাট্টা মজা করে এবং রাত হয়ে যাওয়ায় তারা সবাই তাদের বাসার উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে ইয়ানা মাত্র খাবার খেয়ে ফ্রেশ হলো এবং ইরফানের কথা ভাবতেছে। ইয়ানার মনে এতদিনে ইরফানের জন্য আলাদা একটা অনুভূতি তৈরি হলো। শিক্ষক আর ছাত্রী, এটা কি আদৌ সম্ভব? এসব ভাবতেছিল ইয়ানা। ধ্যাত, আমি কি যে ভাবতেছি এইসব। স্যারটা কত কিউট, আবার বজ্জাতের হাড্ডি। ও ইস, এই ব্যাটারে কেন মনে ধরতে গেল? এসব ভাবতে ভাবতে ইয়ানা ঘুমিয়ে পড়লো। অন্যদিকে ইরফান বাসে এসে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে। যেহেতু ও বাইরে থেকে খাবার খেয়ে এসেছে, তাই ওর কোনো সমস্যা নাই। ইরফান ওর রুমে গিয়ে শুয়ে পড়লো। মাঝ রাতে ঘুমের মাঝে ইরফান স্বপ্ন দেখতেছে ইয়ানাকে সে প্রপোজ করতেছে আর ইয়ানা অ্যাকসেপ্ট করলো আর ওরা বিয়ে করে ফেললো। হঠাৎ ইরফানের ঘুম ভেঙে গেল। এতক্ষণ ধরে স্বপ্ন দেখলাম, এইসব কি দেখলাম আমি? সকালবেলা। আম্মু আম্মু কই তুমি? কি রে, কি হয়েছে? সকালবেলা এত চেঁচামেচি করতেছস কেন? আর বলো না আম্মু, আমার ঘড়িটা পাইতেছি না, খুঁজে দাও তো। এত বড় হয়ে গেলি, নিজের জিনিস কই রাখোস নিজেই জানোস না? কতবার বললাম বিয়েটা করার জন্য, আর তুই কথা শোনোস না।
তাহলে বউয়ে খুঁজে দিত। তা ঠিক, বিয়েটা করা যায়, তুমি বরং মেয়ে দেখো আম্মু। গো কই তুমি শুনছো? কি হয়েছে, এত ডাকো কেন বউ? আমার গো ইরফান বিয়ের লাইগা রাজি হয়েছে, তুমি বরং ভাবিরে বলে দাও, কালকে আমরা মেয়ে দেখতে যাব। সূর্য কোন দিকে উঠলো? বউ, আমি কি ঠিক শুনতেছি? হ্যাঁ তুমি ঠিক শুনতাছো। ও হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে ঠিক করতে হবে। যদি তোমার ছেলের মতো পাল্টে যাই, আমি গেলাম কল করতে। রিয়াদ হোসেন চলে গেলেন তার বন্ধুকে কল করতে। কল করতেই অন্যদিকে ইরফান কলেজে গিয়ে ক্লাস করানো শুরু করলো। আর ইয়ানা তখন আসলো। স্যার আসতে পারি? মিস ইহানা 10 মিনিট লেট করছেন। সরি স্যার, আর লেট হবে না। কথাটা আপনি প্রতিদিন বলেন, এমন যেন আর না হয়। ভিতরে আসুন এখন। হুম। ইয়ানা ক্লাসে প্রবেশ করে সিটে গিয়ে বসে পড়লো। ইরফান পড়া বোঝানো শুরু করলো। কিছুক্ষণ পর, ডিয়ার স্টুডেন্ট, এতক্ষণ যা পড়াইছি বুঝছো তো? না বুঝলে বলো, আমি আবার বুঝিয়ে দেব। স্যার। তাহলে এবার তোমাদের প্রশ্ন করতে পারি? মিস ইহানা, আপনি বলুন সিসিআইটি এর পূর্ণরূপ কি? মানে না মানে আসলে স্যার। পড়ার সময় মনোযোগ কই থাকে? আসলে স্যার। মিস ইহানা, আপনাকে আর বলতে হবে না, আমি বলে দিচ্ছি। সিসিআইটি এর পূর্ণরূপ হচ্ছে কম্প্রিহেন্সিভ কনভেনশন অন ইন্টারন্যাশনাল টেরোরিজম। ছুটির পর পিয়ন এসে আপনাকে ডাকলে আপনি আমার কেবিনে আসবেন। জি স্যার। এই কথা বলে ইরফান চলে গেল। আর ইয়ানা ভাবতেছে কেন স্যার ডাকলো তাকে। এভাবে ওদের পরবর্তী সব ক্লাস শেষ হলো এবং পিয়ন এসে বলল, ইয়ানাকে। ইয়ানা, আপনাকে ডাকতেছে স্যার। ইয়ানা চলে গেল স্যারের রুমে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। স্যার আমাকে ডেকেছেন কেন? এই নিন টিসি, এবং আজ থেকে আপনি আর ক্লাস করতে পারবেন না। এসব কি স্যার? আমি করেছিটা কি? আমার দোষটা কোথায় যার কারণে আপনি আমাকে টিসি দিতেছেন? আপনি ক্লাসে অমনোযোগী থাকেন, পড়াশোনা ঠিকঠাক মতো করেন না এবং ক্লাসে বকবক করেন। প্লিজ স্যার, আর কখনো এমন করব না। তারপরেও টিসি দেবেন না। বেরিয়ে যান। ইয়ানা কান্না করতে করতে বেরিয়ে পড়লো ইরফানের অফিস থেকে। সকলেই ইয়ানার দিকে তাকিয়ে রয়েছে অবাক চোখে। ইয়ানার বান্ধবী জিজ্ঞেস করতেছে, কি হয়েছে ইহানা, তোর কান্না করছস কেন? দোস্ত আমাকে ক্লাস থেকে টিসি দিয়ে দিছে। কি কেন, কি করতেছস তুই? পড়া পারি নাই এজন্য। এখন আমি বাবাকে কি বলবো? কান্না করিস না, যা হওয়ার হয়ে গেছে। এভাবে কথা বললে ইয়ানা বাসায় চলে যায়। অন্যদিকে ইরফান বসে বসে ভাবতেছে, আমি কি ঠিক করলাম কাজটা? এরপর ইয়ানা বাসায় গিয়ে সোজা রুমে চলে যায় এবং কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইরফান ওর আম্মুর সাথে কথা বলতেছে, মেয়ে দেখতে যাবে কবে? রাতে যাব, রেডি হয়ে থাকিস। আর হ্যাঁ, মেয়ে পছন্দ হলে আজকে বিয়ে হয়ে যাবে, পরে অনুষ্ঠান করব। ওকে আম্মু, আমি রেডি থাকবো রাতে। অন্যদিকে, ধর এই শাড়িটা পরে রেডি হয়ে নিচে আস, তোকে আজ দেখতে আসবো। কি বলো এসব আম্মু? যেটা বলছি সেটা। আম্মু আমি এখন বিয়ে করতে চাই না। দেখতে আসলে বিয়ে হয় না। রেডি হয়ে থাকবো। এবার খুশি তো? এবার খুশি। ইয়ানা রেডি হয়ে নিচে নেমে আসলো। নিচে আসার পর ইয়ানার হাতে নাস্তার প্লেট সাজিয়ে দিল তার মা এবং নাস্তা নিয়ে সবের সামনে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এসো, বসো মা। ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রান্না করতে পারো? কিছুটা। পড়ালেখা করতে চাও বিয়ের পর? বেআই সাহেব, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। আজকে ঋণ পড়া দেই কি? কি বলস? তাহলে আজ থেকে আমরা বেয়াই হয়ে গেলাম? দেখছস বন্ধু, ছোটবেলার কথা এখন পূরণ হইতেছে। ঠিক বলছো দোস্ত। তাহলে আজকে আমরা এঙ্গেজমেন্ট রিং পরিয়ে দেই। বলেছিলাম বন্ধু, তোর ছেলেকে তো আমি এখনো দেখলাম না। আজকে ওর ছুটি ছিল না, একটু ব্যস্ত। তোর সাথেও পরে দেখা করে নেবে। ঠিক বলছস। এইভাবে তাদের কথাবার্তা শেষ হয়। এক পর্যায়ে ইয়ানাকে রিং পরানো হয় এবং চলে যায় ইয়ানার আব্বু নিশান এবং ইরফানের আব্বু রিয়াদ। ছোটবেলা থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। দুজন দুজনকে কথা দিয়েছিল যে তাদের ছেলে মেয়ে হলে একসাথে বিয়ে দিবে। আর আজকে ওরা এসে দেখে বিয়ের ডেট সব ঠিক করে সবে যে যার বাসায় চলে যায়। ইয়ানার মা বাবা বলেছিল অবশ্য থাকার জন্য, কিন্তু ওরা বাসায় থাকতে রাজি হয় নাই। ইরফান, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। সামনের সপ্তাহে তোদের বিয়ে ঠিক। এবার আগামীকাল গিয়ে একবার তুই দেখে আসিস। জি আম্মু, দেখে আসবে, কিন্তু আসলে বলতেছিলাম মানে মেয়ের ছবি নাই থাকলে একটু দেখাতে। ও মা, এগুলো কি বলস? ছবি থাকবে না কেন? দাঁড়া দেখতেছি। এই নেই ছবি। মেয়েটা দেখতে কেমন? আম্মু, ও কি তোমার হবু বৌমা হবে? মা, তুমি আজকে একটু ভালো করছো।
বৌমা আমার চাঁদের আলোকেও হার মানাবে। আম্মু তুমি যদি তোমার বৌমার ফোন নাম্বারটা দেই তা একটু কথা বলতাম। এই নে নাম্বার 017। তাহলে এখন আসি, তোমার বৌমার সাথে কথা বলতে গেলাম। গুড নাইট আমার সুইট আম্মু। ইরফান ওর মায়ের থেকে ফোন নাম্বার নিয়ে ইয়ানাকে কল দিতে আসে, আর ইয়ানা অচেনা নাম্বার দিকে বারবার কেটে দিতেছে এবং মনে মনে বলা শুরু করলো, এটা আবার কোন পাগল রে কল কেটে দিতেছে, তারপরেও দিতেছে। এবার কলটা রিসিভ করতে হবে মনে হয়। তারপর আবার কল আসায় ইয়ানা কলটা রিসিভ করল। হ্যালো, কে রে তুই হতচ্ছাড়া, এতবার কল দিস কেন? আমি আপনার হবু বর, আর ভাষা ব্যবহার সুন্দর করেন, না হলে। সরি, ওইভাবে কথা বলা ঠিক হয় নাই আমার। ইটস ওকে, সমস্যা নাই। আপনাকে আমার একটা কথা বলার ছিল। আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন পড়াশোনা করতে চাই। বাবা মা আমাকে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। প্লিজ এখন বিয়েটা ভাঙার ব্যবস্থা করুন। ও তা আমি কেমনে ভাঙবো বলেন, আমারও তো আপনার মতো অবস্থা। আচ্ছা, আপনি কি কাউকে ভালোবাসেন বা পছন্দ করেন যার কারণে আপনি বিয়েতে রাজি নয়? না, আমি কাউকে ভালোবাসি বা পছন্দ করি বিষয়টা এমন নয়। আসলে আমি পড়াশোনা করতে চাই এবং চাকরি করতে চাই, এজন্য আমি বিয়েটা করতে পারবো না। ও তাহলে সমস্যা নেই, পড়াশোনা আপনি বিয়ের পরও করতে পারবেন, তাহলে আর বিয়েটা ভাঙার প্রয়োজন হবে না। গুড নাইট মিস, ভালো থাকবেন। আমার কথাটা তো শুনেন। হ্যাঁ, কলটা কেটে দিল। সকালবেলা ইরফান ঘুম থেকে উঠে মসজিদে চলে যায় এবং নামাজ পড়ে এসে নাস্তা করে, আজ শনিবার, আজ কলেজ বন্ধ। অন্যদিকে ইয়ানা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নাস্তা বানায়, যেহেতু ওকে কলেজ থেকে টিসি দেওয়া হয়ে গেছে এবং সামনের সপ্তাহে ওর বিয়ে, দুইটা একসাথে। তখনই ইয়ানা সবাইকে ডেকে বলা শুরু করলো, আম্মু আব্বু নাস্তা করতে আসো। জি মামুনি। আজকে আমি বানিয়েছি নাস্তা, কেমন হলো? মামুনি বেশ দারুণ হয়েছে তো নাস্তা। দেখতে হবে না নাস্তা কে বানিয়েছে? এভাবে ওদের নাস্তার পর্ব শেষ হলো। সকাল 10টা। ইয়ানার ফোনে কল আসতেই চলেছে। ইয়ানা দেখে যে কালকের নাম্বার থেকে কল আসতেছে। ইয়ানা কল রিসিভ করে। হ্যালো। তোমার কণ্ঠটা ইস এত মিষ্টি কেন? আরেকটার জন্য হার্ট অ্যাটাক করতাম। আপনি হার্ট অ্যাটাক করলে আমার কি? ও তোমার বুঝি কিছু যায় আসে না? কেন কল দিয়েছেন এটা বলেন, না হলে কল কাটেন। রাগ করো না আমার ময়না পাখি, কি করব বলো? তোমার কণ্ঠ না শুনলে যে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাই তো এতবার কল করি। আপনার নিঃশ্বাস বন্ধ হলে আমার কি? ও তোমার কিছু যায় আসে না বুঝি? আচ্ছা বিকালে রেডি হয়ে থেকো, আমি তোমাকে নিতে আসবো। আন্টি কিছু বলবে না? আন্টিকে আমি বলছি। আমি আপনার সাথে যাব না। আর কিছু বলার আছে বলে মনে হয় না, এখন রাখি, বাই। ইরফান কল কেটে দেয়। তার যার সাথে বিয়ে হবে সে যে ইয়ানা, তারই ছাত্রী। কিন্তু ইয়ানা জানে না যে তার যার সাথে বিয়ে হবে সে যে ইরফান, তার শিক্ষক, যাকে সে সহ্য করতে পারে না। বিকালবেলা ইয়ানা রেডি হয়ে থাকে তার হবু বরের সাথে যাওয়ার জন্য, আর তখনই ইরফান আসে গাড়ি নিয়ে। মিস ইহানা গাড়িতে উঠুন। আর আপনার গাড়িতে আমি কেন উঠবো স্যার? আপনি এখানে। তো মিস আপনি তাহলে কার গাড়িতে উঠবেন আমি ছাড়া? আমি আপনার গাড়িতে কেন উঠবো? আমি আমার জামাইয়ের গাড়িতে উঠবো স্যার। আপনার যার সাথে বিয়ে হবে সে আমি, অর্থাৎ আপনার হবু বর, এবং আপনার বড় আমি। এত কথা না বলে এবার গাড়িতে আসুন। এই আমার বর হবে, এই যদি আমার বর হয় তাহলে আমার জীবনটা পুরো তেজপাতা হয়ে যাবে না? যেভাবে হোক বিয়েটা আটকাতে হবে, এই বিয়েটা কিছুতেই হতে দেয়া যাবে না। মিস আপনার যদি ভাবনা চিন্তা শেষ হয় এবার গাড়িতে আসুন। এনা শান্তশিষ্ট মেয়ের মতো ইরফানের গাড়িতে উঠে বসে এবং গাড়ি তার আপন গতিতে চলতে থাকে কোনো অজানা পথে। কিছুক্ষণ পর গাড়ি থামলো একটা পার্কে, যেখানে হাজারো কতপি নিজেদের প্রিয় মানুষের সাথে সময় কাটায়। পার্কের নামটা হচ্ছে রমনা পার্ক। এনা আগে কখনো আসে নাই, ইরফান তাকে নিয়ে এসেছে। মিস ইহানা আপনার জায়গাটা পছন্দ হয়েছে? অনেক ভালো লাগছে, এত সুন্দর পরিবেশ। আগে অনেক জায়গায় ঘুরতে গেলেও এখানে আমি আগে আসি নাই। বাদাম খাবেন? নিয়ে আসুন। ইরফান চলে যায় ইয়ানার জন্য বাদাম কিনতে, আর ইয়ানা একা বসে চারপাশটা ঘুরে দেখতেছে। এই নিন বাদাম। ধন্যবাদ। আমার আপনাকে একটা কথা বলার ছিল। একটা কেন, তুমি হাজারটা কথা বললো, আমিও শুনবো। আসলে আমি বিয়েটা করতে চাই না, আমি পড়ালেখা করতে চাই। ও সমস্যা নাই, বিয়ের পরও তুমি পড়তে পারবে, নিজের ক্যারিয়ার গড়তে পারবে। আমার কোনো আপত্তিও নাই। তারপর ইরফান হাঁটু গেড়ে বসে ইয়ানাকে প্রপোজ করে বসলো। আমি তোমাকে যেদিন প্রথম দেখি সেদিন আমি প্রেমে পড়ে যাই। তুমি আমার আশেপাশে থাকলে আমার হৃদয়ে ভূমিকম্প শুরু হয়ে যায়। আমি তোমাকে নিয়ে অনেক কিছু স্বপ্ন দেখি। তুমি কি আমার সুখ দুঃখের সাথী হবে? আমার হৃদয়ের মালিকানা হবে? তুমি কি আমার সন্তানের মা হবে? সর্বশেষ
আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। আই লাভ ইউ ইহানা, আই লাভ ইউ। আমি জানি না আমি আপনাকে ভালোবাসি কিনা, তবে আমি আপনার সুখ দুঃখের সাথী হতে চাই, আপনার হৃদয়ের মালিকানা হতে চাই, আপনার সন্তানের মা হতে চাই। ইয়ানার সম্মতি পেয়ে ইরফান ইয়ানাকে জড়িয়ে ধরে, কিছুক্ষণ আগে যে মেয়েটি ইরফানকে বিয়ে করতে চায় নাই, সেই মেয়েটি ইরফানের প্রপোজ করার সাথে সাথে রাজি হয়ে যায়। যাই হোক, দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছে। এখন দুজনে বাসার উদ্দেশ্যে রওনা দিল, যেহেতু অনেক রাত হয়েছে, এবং কিছুক্ষণ পর ইরফান ইয়ানাকে তার বাসায় নামিয়ে দিয়ে চলে যায়। ইয়ানা ইরফানকে অবশ্যই অনেকবার বলেছিল তার বাসায় আসার জন্য, কিন্তু ইরফান রাজি হয় নাই। ইয়ানা বাসার কলিং বেল দেওয়ার সাথে সাথে ওর আম্মু দরজা খুলে দেয়। ইয়ানা ভিতরে চলে আসে। তখনই ইয়ানার আম্মু বলল, ফ্রেশ হয়ে খাবার খেতে এসো। জি আম্মু, আসতেছি। মামনি, কালকে বিকেলে রেডি থেকো, বিয়ের কেনাকাটা করতে হবে। এখন ঘুমাতে যাও, অনেক রাত হয়েছে। আম্মু আব্বু, তোমাদের ছাড়া আমি কেমনে থাকবো অচেনা অজানা জায়গায়? প্রথম প্রথম থাকতে কষ্ট হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটাই মেয়েদের জীবন। রেমা, এটা মেয়েদের জীবন। এখন ঘুমাতে যা মামুনি। খাবার খেয়ে ইয়ানা ঘুমোতে চলে গেল। অন্যদিকে ইরফান ইয়ানার কথা ভেবে ঘুমিয়ে পড়ল। সকালবেলা প্রতিদিনের মতো ইয়ানা ঘুম থেকে উঠে নামাজ পড়ে বাগানে ফুল গাছে পানি দেয়। অন্যদিকে ইরফান ঘুম থেকে উঠে নামাজ পড়ে হাঁটতে বেরিয়ে পড়ল। ইরফান সাধারণত হাঁটতে বের হয় না, আজ কি মনে করে বের হয়েছে কি জানি। ইয়ানা গাছে পানি দিয়ে ভিতরে চলে আসে, নাস্তা বানায়। আর অন্যদিকে ইরফান বাসে আসে, ইয়ানাকে কল দেয়। ইয়ানা কল রিসিভ করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তবে আপনিটা কেমন জানি পরপর লাগে। তুমি বলো। কি করেন? আপাতত কিছু করতেছি না, তুমি কি করো? সেম। একটা কবিতা শোনাও না। আমি পারি না কবিতা। এখন রাখি, বিকেলে কথা বলবো। আল্লাহ হাফেজ, নিজের খেয়াল রেখো। এভাবে ওদের কথাবার্তা শেষ হয়। বিকালবেলা ইয়ানা সেজেগুজে রেডি হয়ে রয়েছে। আজকে কেনাকাটা করবে বিয়ের। কেনাকাটা করতেই ইয়ানার মা, ইয়ানার খালাতো বোন, মামাতো বোন ইয়ানা যাবে। আর ইরফানদের বাড়ি থেকে ইরফানের মা, ইরফানের চাচি, ইরফানের ফুফাতো বোন ইরফান ওরা যাবে। তাই তারা তাদের শপিং করার জন্য বেরিয়ে পড়ল। ইরফানরা আগে থেকেই থাকবে শপিং মলে। হুট করেই গাড়ির মধ্যে ইয়ানার খালাতো বোন বলে উঠল, আর 2 দিন পর তোর বিয়ে, কি মজা না? তুই আমার বিয়ে এত খুশি? তো খুশি হব না? কতদিন পর একটা বিয়ে খাবো, কি মজা কি মজা। প্রচুর মাথা, আমার বিয়ের সাথে তোরও বিয়ে দিয়ে দিব। তাহলে তো সে হবে। লজ্জা শরম কিছু নাই, মেয়েটার বিয়ের জন্য পাগল হয়ে গেছে। ওদের কথাবার্তার মধ্যে গাড়ি থেমে যায়। দেখে যে ওরা নিউ মার্কেটে চলে এসেছে। নিউ মার্কেটটা ঢাকার মধ্যে সবচেয়ে সুন্দর এবং নামকরা মার্কেট। যে যার মতো গাড়ি থেকে নেমে একটু ভিতরে যেতে দেখে যে ইরফানরা দাঁড়িয়ে আছে। তখনই ইরফান এগিয়ে এসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, আমি কি আমার বউকে নিয়ে যেতে পারি? নিয়ে যাও। বেয়ান সাহেব কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, চলুন ভেতরে, না হলে কেনাকাটা করতে দেরি হয়ে যাবে। চলুন। অন্যদিকে সবাই কি ভাবছে? এইভাবে আনার কোনো মানে হয়? যে যা ভাবুক, আমি আমার বউকে আনছি, এতে কার কি? আপনাকে কিছু বলা বৃথা। জানো যেহেতু, বলো কেন? এমনি ভেতরে চলুন। ইরফান আর ইয়ানা দুজনের শপিং মলের ভিতরে গিয়ে কাপড় দেখতেছিল। তখন ইরফান দেখে যে কালোর উপর সাদা স্টোনের ডিজাইন করা একটি শাড়ি, যেটা ইয়ানাকে বেশ মানাবে। সেটাই কিনে নেয়। শপিং করে যে যার বাসায় চলে আসে। দেখতে দেখতে 2 দিন কেটে যায়। 2 দিন পর আজ ইয়ানার হলুদ সন্ধ্যা। বাড়ি ভর্তি মেহমান। সবাইকে আপ্যায়ন করতে ব্যস্ত হয়ে পড়েছে নুন্নেহার বেগম, কারণ তিনি চান না মেয়ের বিয়েতে কোনো কিছুর কমতি হোক। লাইটিংয়ের সব দায়িত্ব এসে পড়ে মাহাদির হাতে। মাহাদি সব নিজ হাতে সাজিয়ে কল আসায় চলে গেল কথা বলতে। অন্যদিকে নিষেধ ফুলের গহনাগুলো নিয়ে মাত্রই আসতেছিল, তখনই ধাক্কা একটা খেলো। এই কে রে তুই? চোখে দেখোস না? চোখ কি পকেটে নিয়ে হাঁটোস? বাদর, হনুমান, বিল্লাই। সরি। তোর সরি গুষ্টি কিল্লাই, সব ফুল নষ্ট করে দিলি। এখন আমি কি করব? কথা সুন্দর করে বলুন মিস, আর রাগলে না আপনাকে অনেক সুন্দর লাগে। আপনাকে না। এই কথা বলে নিষাদ মাহাদিকে বকতে বকতে ফুলের গহনাগুলো নিয়ে চলে গেল। তখনই নুন্নেহার বেগম বললেন নিষাদকে, গয়নাগুলো ফ্রিজের উপর রেখে ইহানার কাছে যাও এবং ইহানাকে হলুদের গোসল করানোর জন্য রেডি করো। নিষাদ এই কথা বলে চলে গেল ইয়ানার কাছে। তখনই
মামি মামি, সব সাজানো শেষ হয়েছে, এখন কি আর কোনো কাজ আছে? সব কিছু ঠিক আছে তো? কোনো কিছুর কমতি নাই তো? না মামি, তারপরেও আমি ঘুরে দেখতেছি। এখন যা, এখন আর কোনো কাজ নাই। আমি গেলাম তোর বোনকে গোসল করাতে। আর মনে রাখ, কোনো ঝামেলা যেন না হয়। অন্যদিকে ইরফানদের সব সাজানো শেষ হয় এবং ইরফানকে গোসলের জন্য নিয়ে যাওয়া হয়। তখনই ইরফানের চাচাতো বোন নীলা বলে উঠল, চাচি, হলুদের তাড়াতাড়ি দাও, আবার ভাবির জন্য হলুদের বাটি পাঠাতে হবে। দিব। তোর আম্মু কোথায়? তোর আম্মুকে ডেকে আন, আর তোর ফুপি সবাইকে ডেকে আনিস। নীলা চলে গেল সবাইকে ডাকতে। সবাই চলে আসে ইরফানকে গোসল করাতে। ইরফানের বন্ধুরা পানি নিয়ে আসে ইরফানের গোসলের জন্য। ইরফানের মা ইরফানকে হলুদ লাগিয়ে বাকিটুকু ইয়ানার জন্য পাঠানো হয়। ইরফানকে গোসল করানো শেষ হয়। অন্যদিকে ইরফানরা ইয়ানার জন্য হলুদ পাঠালে ওই হলুদ দিয়ে ইয়ানাকে গোসল দেওয়া হয় আর ইয়ানাকে ভিতরে নিয়ে যাওয়া হয়। তখনই নিশাত বলল, ইরফান ভাইয়ার ছোঁয়ানো হলুদ ইহানাকে লাগানোর পর ইহানা অনেক সুন্দর হয়ে গেছে আগের থেকে, তাই না ঈশা? ঠিক বলছো তুই ইহানা, অনেক সুন্দর হয়ে গেছে। কালকে দেখবি আরো সুন্দর হয়ে গেছে দুলাভাইয়ের ছোঁয়া পেয়ে। তোরা কি যে বলিস, ওটা এমনি। দেখ, দুলা ভাইয়ের কথা না বলতে বলতে কল চলে আসলো। এই নেন, মেম সাহেব কল করেছে আপনার, উনি কথা বলুন। দুলাভাই ইহানাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতেছে না। শর্ত? ইয়ানা ফোন নিয়ে চলে গেল ইরফানের সাথে কথা বলতে আর নিশাত আর ঈশা দুজন চলে গেল নিজেদের কাজে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ জান, অনুভূতিটা কেমন? কালকে তো আমার হয়ে যাবে। ফিলিংসটা অন্যরকম। আপনার ফিলিংসটা কেমন? আমার ফিলিংসটা তো অনেক। আগামীকাল তোমাকে নিজের করে পাবো, আর তুমি আমি একসাথে থাকবো। বউয়ের সাথে ঘুমাবো। এরা একে অপরের সাথে কথা বলছে। অন্যদিকে নিশাত ওর আন্টিদের সাথে কথা বলে ঈশাকে ডেকে ইয়ানার সাজাতে যাবে। তখন কথা থেকে মাহাদি এসে বলল, এই মিস, একটু দাঁড়ান দাঁড়ান, আপনার নামটা কি একটু বলবেন? কেউ যেন আমাদের ডাকতেছে। ঈশা, দেখ তো পিছনে তাকাই। একটা ছেলে আমাদের ডাকতেছে, চল তো, পাত্তার দিয়ে লাভ নাই। ওরা মাহাদি ডাককে অপেক্ষা করে হাঁটতেছিল। তখনই, মিস, আপনারা কি কানে শুনেন না? বয়রা নাকি? আপনারা বয়রা হলে ডাক্তার দেখান। আমরা কানে শুনি না, আপনাকে বলছি। সে কখন থেকে বিরক্ত করতেছেন। আপনার সমস্যা কি? কেন এত বিরক্ত করতেছেন? আরে মিস, রাগ করতেছেন কেন? যা করুন না কেন, রাগ করলে না আপনাকে সেই লাগে। আপনার নামটা কি? নিষেধ আর কোনো কথা না বলে ইয়ানার কাছে চলে গেল। ইয়ানার কাছে গিয়ে ইয়ানাকে সাজানো শুরু করলো। হালকার মধ্যে সিম্পল সাজালো। সাজানো শেষ হলে ইয়ানাকে তারপর এক একে সবাই রেডি হয়ে গেল। সবাই রেডি হয় আর কিছুক্ষণের মধ্যে হলুদ অনুষ্ঠান শুরু হবে। অন্যদিকে ইরফানকে সাজিয়ে এবং ইরফানের বন্ধু নয়ন বলল, দোস্ত, তুই তো সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাবি, আর আমরা সিঙ্গেল থাকবো আজীবন। তোর যদি কোনো শালিকা থাকে, একটার সাথে সেটিং করে দিস। আচ্ছা, একটা সাথে তোকে সেটিং করে দিব। হলুদের ডালা রেডি করছে নি, তোরা জানোস? হ্যাঁ, আন্টি বলছে সব রেডি আছে। যারা যাবে তারা সেগুলো নিয়ে এখনই বের হবে। চল এখন। এক একে সবাই হলুদের ডালা সাজিয়ে সবাই বের হয় ইরফানকে নিয়ে এবং ইয়ানাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কারণ এটা নাকি নিয়ম, হলুদের দিন বর কনেদের বাড়িতে যাবে। অন্যদিকে ইয়ানাকে সাজিয়ে স্টেজে সবাই মিলে নিয়ে আসে ইয়ানাকে। ইয়ানা বিভিন্ন রকম পোজ দেয় এবং ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত। ঈশা বলে উঠল, ইহানার ছবি তোলা শেষ হলে আমাদের তুলবেন, বুঝছেন? আর ছবিগুলো সুন্দরভাবে তুলবেন। ঈশা, চল আমরা একটু ঘুরে আসি, গল্প করব তোমার সাথে। ঈশা, একটু এদিকে আসো তো। জি বলো ভাইয়া, কেন ডেকেছ? ঈশা, তোর পাশে যে মেয়েটা আছে না, ওর নাম্বার আছে, থাকলে আমাকে দেয় না একটু? নাম্বার আছে, কিন্তু কেন দিব তোমাকে? নাম্বার দিলে তোকে 500 দিব। ওকে, ডান, দিব। হলুদ শুরু হয়ে যায়। ইরফানরা সবাই আসলে নিশাতরা ফুল দিয়ে বরণ করে এবং ইরফানরা বইয়ের পাশে গিয়ে বসে ক্যামেরাম্যান ছবি তুলতে ব্যস্ত। ছবি তোলার কিছুক্ষণ পর সবাইকে নাস্তা দেওয়া হয়। ইরফানরা সবাই নাস্তা করে চলে যায়। একে একে ইয়ানাকে হলুদ লাগানো পাশে নাচের শিল্পরা নাচে। তখনই নিশাত বলল, আমি আর ঈশা নাচবো, শিল্পীরা একটু নাচ বন্ধ করেন। বন্ধ করলাম। আপনারা কোন গানে নাচবেন? ইশকে আখিলি তো গান এটা দেন।
আপনারা যান, গান বাজাবে। নিশাতরা স্টেজে যাওয়ার সাথে সাথে স্পিকারে গান বেজে উঠল। তারা গানের তালে তালে নেচে উঠল। সবাই তাদের নাচ দেখে মুগ্ধ হয়ে গেল। মাহাদি নিশাতের দিকে এক নজরে তাকিয়ে রয়েছে এবং নিশাতের নাচের ভিডিও করতেছে। নিশাতের নাচ শেষ হবার পর মাহাদি বলল, মিস, নাচটা অনেক সুন্দর হয়েছে। এক কথায় প্রেমে পড়ে গেলাম আপনার নাচের। আর আমার মতো হতভাগা যদি আপনার প্রেমে পড়ি তাহলে কি কোনো অন্যায় হবে? কি সব বলতেছেন আপনি? আমার প্রেমে পড়েও লাভ হবে না। অন্যদিকে ভাইয়া, আজকে ভাবিকে অনেক সুন্দর লাগছে। আমি ছেলে হলে না তোমার আগে আমিই বিয়ে করে ফেলতাম। মেয়ে হয়েও তুই আমার বউয়ের দিকে নজর দিস। ছেলে হলে কি করতি? আর সুন্দর তো লাগবে, দেখতে হবে না এটা কার বউ। দেখতে তো হবে। ইরফানদের এখানে গানের তালে তালে সবাই নাচলো এবং হলুদ শেষ হয় এবং ইরফানকে নিয়ে ইরফানের বন্ধুরা নাচে এবং নাচ শেষ হবার পর নীলা আর ঈশা ইরফানকে মেহেদি লাগায়। অন্যদিকে ইয়ানার হলুদ শেষ হলে সবাই নাচা শুরু করলো এবং ইয়ানাকে নিয়ে আসলো নাচার জন্য। ইয়ানা নাচা শুরু করার সাথে সাথে সবাই চিৎকার করে উঠলো একসাথে। নাচ গান সব শেষ হবার সাথে সাথে মেহেদি শুরু হলো। ইয়ানাকে মেহেদি লাগানোর জন্য ঈশা আর নিশাত উঠল এবং ইয়ানাকে মেহেদি লাগানো হয়। এভাবেই ওদের হলুদ শেষ হয় এবং সবাই ঘুমোতে চলে যায়। সকালবেলা ইহানা, এই হানা, ঘুম থেকে উঠ তাড়াতাড়ি। আজকে যে তোর বিয়ে ভুলে গেছোস ইহানা। ইহানা, কি হয়েছে? এত চেঁচামেচি করতেছস কেন? কিছুক্ষণ হলো না ঘুমাইছি, তুই এখন চেঁচামেচি করতেছস? হায় রে আমার মহারানী, আজকে যে তোর বিয়ে, তোর মনে আছে? 10টা বাজে পার্লারে যাবি না? যা তাড়াতাড়ি ফ্রেশ হ। যাইতেছি। ইয়ানা ফ্রেশ হতে চলে গেল। নিশাত, নিশাত, ইহানা উঠছে ঘুম থেকে। মেয়েটা এখনো ঘুমাইতেছে। মেয়েটাকে নিয়ে আমি আর পারি না। আন্টি, নিশাত ঘুম থেকে উঠেছে, ফ্রেশ হচ্ছে। ইয়ানা ফ্রেশ হয়ে নাস্তা করে সবাই ইয়ানাকে নিয়ে পার্লারে চলে গেল। ইয়ানাকে সাজানোর পাশাপাশি সবাই সাজ কমপ্লিট হলে ইয়ানাকে নিয়ে কমিউনিটি সেন্টারে চলে আসলো। অন্যদিকে ইরফানকে সাজিয়ে চলে আসলো। বর আসলো বলে চেঁচামেচি শুনে নিশাত, ঈশা, এশা, মাহাদি ওরা সবাই চলে আসলো ইয়ানাকে স্টেজে একে রেখে গেট ধরতে। আই সাহেব, ভিতরে চলেন। এই সবের মানে কি? ভালো ভালো ভিতরে যেতে দিন, না হলে আমরা চলে যাব। আপনারা বুঝি জানেন না এসব কিসের জন্য? আমাদের পাওনা আমাদের দিয়ে ভিতরে চলে যান। আপনাদের পাওনা কত? 1000 নাকি 2000? আমাদের পাওনা 10,000 টাকা। দিয়ে মিষ্টি মুখ করে ভেতরে চলে যান। মগের মূল্য নাকি? এত টাকা কেন দেব? কি পাইছেন আপনারা? আমাদের কথা না শুনলে ভিতরে আমরা যেতে দিব না। দিব, আমাদের দাবি মানতে হবে। দেখ দোস্ত, টাকা দিয়ে দে আমাকে। আমার বউয়ের কাছে যেতে দে। তোর দিকে আর তো সতেছে না। এই নিন 10,000 টাকা। এবার আমাদের ভিতরে যেতে দিন। ইরফান শালিকাদের আবদার পূরণ করে ফিতা কেটে মিষ্টিমুখ করে ভিতরে এসে ইয়ানার পাশে ইরফানকে বসিয়ে দেওয়া হয়। ইরফান আর ইয়ানা কিছু ছবি তোলার কিছুক্ষণ পর কাজী আসলো এবং কাজী এসে বলল, নিশান হোসেনের মেয়ে ইয়ানা ইসলামকে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি থাকলে কবুল বলুন। কবুল? রিয়াদ হোসেনের একমাত্র বড় ছেলে ইরফান কে 10 লক্ষ টাকা দেনমোহরে বিয়ে করতে রাজি থাকলে কবুল বলেন। কবুল বল মা। কবুল বলে দে। কবুল। এভাবে ওদের বিয়ে সম্পূর্ণ হয়। এবার বর কনে খাবারের পালা। বর কনের জন্য খাবারের টেবিলে সাজানো হয় এবং বর কনেকে নিয়ে বসানো হয় এবং এক প্লেটে খাবার দেওয়া হয়। তার খাবার শেষ করে কনেকে নিয়ে যাওয়ার পালা। কনেকে নিয়ে যাওয়ার সময় সবাই কান্নাকাটি করে। ইয়ানা কান্না করতে করতে একসময় অজ্ঞান হয়ে যায়। ইরফান ইয়ানাকে কোলে তুলে গাড়িতে তুলে ইরফানরা বাড়িতে এসে পৌঁছায় এবং ইয়ানাকে মিষ্টি খাওয়ায়। কিছু ফটোশুট করে ঘরে নেওয়া হয়। ইরফানের বন্ধুরা রুম সাজাতে ব্যস্ত। রুম সাজানো শেষ হলে ইরফানকে টাকার জন্য ধরে। 10,000 টাকা দাও, ভেতরে যাও। তোরা এই রকম করস কেন? এখানেও তোদের জন্য টাকা দিতে হবে? দিতে হবে। টাকা দাও, ভেতরে যাও। টাকা না দিলে বাইরে বসে মশা মারো। এই নে টাকা, ভিতরে যেতে দে। ইরফান বাসর ঘরে প্রবেশ করে ইহানা সালাম করতে যায়। ইহানা সালাম করবে সেই সময় ইরফান বলে উঠল, তোমার স্থান আমার পায়ে নয়, আমার বুকে। যাও, অজু করে আসো। নামাজের জন্য চলে গেল এবং ইরফানও অজু করলো এবং নফল নামাজ আদায় করলো। তারপর আস্তে আস্তে ইনায়ার গলার গহনাগুলো ইরফান খুললো। ভাবি, দরজা খুলো এবং নাস্তা করতে এসো।
যা আসতেছি আমি আর তোর ভাবি। ইয়ানাকে নিয়ে ইরফান নাস্তা করতে গেল এবং নাস্তা করার পর ইরফান একটু অন্যদিকে চলে গেল। তখনই নীলা বলল, ভাবি এটা কিসের দাগ গড়ায়? ঠোঁট দুটো ফুলে গেছে, ভাইয়া বুঝি বেশি আদর করেছে? অন্যদিকে নিশাদকে যেন বারবার কল করতেছে। নিশাদ অচেনা নাম্বার দেখে রিসিভ করতেছে না, কেটে দিতেছে। তারপরও কল করে যাচ্ছে। নিশাদ কল রিসিভ করে। কে রে তুই হতচ্ছাড়া শয়তান বিলাই, এতবার কল দিস কেন? দেখতেছোস না কেটে দিতেছি, আমার নাম্বার কই পেলি? আমি যে হয় মনে রাখবেন, আমি আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার জীবনের সুখ দুঃখের সাথী। আপনাকে রাগ করলে কিন্তু সুন্দর লাগে, আপনাকে দেখতে ইচ্ছা করতেছে। সরি, আপনি রং নাম্বারে কল করেছেন, এটা আপনার গার্লফ্রেন্ডের নাম্বার না। আমি ঠিক নাম্বারেই কল করেছি। ওগো চলো না আমরা বিয়ে করে ফেলি। আপনি কি পাগল? কথাটা বলে নিশাদ কল কেটে দেয়। কে জানে কে বলে এসব, এটা ভাবতে ভাবতে নিশাদ দিনটা এভাবে কেটে যায়। অন্যদিকে মাহাতি একা বলল, জান শুধু ওয়েট করো, তুমি আমার হবে, আমার বিয়ে করা প্রিয়তমা তুমি হবে। আর তুমি যদি আমার না হও, তোমাকে অন্য কারো হতে আমি দিব না। অন্যদিকে ইয়ানা আর ইরফান নিজেদের সব কাজ শেষ করে নিজেদের মধ্যে এখন তো কিছু মুহূর্ত কাটাচ্ছে নিরিবিলি। তখন ইয়ানা বলল, তুমি চাঁদ হয়েও আর আমি তারা হয়ে ঝলমল করব। তুমি আমার রয়ে থেকো সারাটি জীবন, আমি তোমার হাত ধরে সারাটি জনম কেটে দিব, তবুও তুমি আমার হয়েও। আমি চাঁদ হব, তুমি তারা হয়ে সারাটি জীবন আমার পাশে থেকো এবং ঝলমল করো। আমি সারাটি জীবন তোমার পাশে থাকবো, তোমাকে আগলে রাখবো, তবু তুমি আমার হয়ে থেকো। কথা দিলাম আমি সারাটি জীবন আপনার থাকবো। ওই দেখো দেখো, ওই জিনিসটা কত সুন্দর। ওই কোকো। ওই তুমি এটা কি করলা? এই কথা বলে আমাকে কিস করলে? বারে, আমি আমার জানটাকে কিস দিব না তো কি অন্য কাউকে দিব? এভাবে হাসি কান্না ওদের লাইফ থেকে একটি মাস কেটে গেল। হাসি আনন্দে মাহাদি নিশাদ কল করতে করতে একসময় নিশাদের সাথে বন্ধুত্ব হয়ে যায় এবং মাহাদি একদিন নিশাদকে প্রপোজ করে। নিশাদ সেটা একসেপ্ট করে এবং এভাবে প্রেমটা শুরু হয় মাহাদি আর নিশাদ। অন্যদিকে ইয়ানা মাথা ঘুরে পড়ে গেল। ইরফান ইয়ানাকে নিয়ে হসপিটালে গেল। ইরফানকে তাদের পারিবারিক ডাক্তার সামিয়া বলে, কংগ্রাচুলেশন, আপনি বাবা হতে চলেছেন, তাড়াতাড়ি মিষ্টি আনুন। কি বলেন, সত্যি নাকি? সত্যি। এখন ওনাকে নিয়ে যেতে পারেন এবং ওনাকে ফলমূল সব খাওয়াবেন, এতে বাচ্চা এবং ওনার জন্য ভালো হবে। সামনের মাসে আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। বিশ্বাস হচ্ছে না আমি যে বাবা হব। ইস কি আনন্দ লাগতেছে। ইরফান ইয়ানকে নিয়ে বাসায় চলে আসে এবং সবাইকে খুশির খবর দেয় এবং সবাই এটা জানার পর ইয়ানার খেয়াল রাখতে ব্যস্ত। ইরফান এত খুশি যা বলার বাহিরে। ইরফান ইয়ানাকে নিয়ে রুমে এসে বসিয়ে বলে, আমি খুব খুশি। আমি এতটা খুশি আর কখনো হই নাই। তুমি কি চাও আমার কাছে? তুমি যা চাইবে আমি তা দিব তোমাকে। আমার কিছু লাগবে না, এখন যা লাগবে পরে চেয়ে নিব। এখন তুমি আছো, তুমি থাকলেই হবে। অন্যদিকে আজকে নিশাদ শাড়ি পরেছে। আজ সে তার অপরিচিত বন্ধু ও বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে। যে জায়গায় যাবে ওরা দেখা করতে সেই জায়গার নাম পূর্বাঞ্চল পার্ক, যেটা বেশ সুন্দর। সেখানে দেখা করবে মাহাদি। 15 মিনিট আগে সেখানে অপেক্ষা করতে লাগলো নিশাদের। আর নিশাদ গিয়ে কল করে এবং মাহাদিকে দেখে বলে, আপনি এখানে? আমি ছাড়া বুঝি অন্য কেউ আসার কথা ছিল? আচ্ছা বাদ দাও, আমি তোমার সেই শুভাকাঙ্ক্ষী যাকে তুমি ভালোবাসো। ও চলুন ওখানে গিয়ে বসি। এবার বলুন আমার নাম্বার কোথায় পেয়েছিলেন? কে দিল তোমাকে আমার নাম্বার? দিল কে? আমি যেদিন তোমাকে ইহানা বিয়েতে দেখি সেদিন তোমাকে আমি পছন্দ করে ফেলি এবং প্রেমে পড়ে যাই। এবার তোমার সব থেকে কাছের একজনের থেকে তোমার নাম্বার ম্যানেজ করি আর তোমার সাথে প্রেম করি। আমার নাম্বার তোমাকে যে দিল তার নাম কি? ওটা সিক্রেট। যাই হোক, আমি আপনাকে ভালোবাসি অনেক। আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি একা আমার অভ্যাস হয়ে গেছেন। আমি আপনাকে হালালভাবে পেতে চাই। আপনি আমাকে বিয়ে করবেন? আমি তোমাকে বিয়ে করব আমার প্রিয়তমা। এবং তোমার জন্য আরও একটা সারপ্রাইজ আছে। আগামীকাল আমার মা বাবা যাবে তোমাকে দেখতে। নিশাদ মাহাদির সাথে দেখা করে চলে আসলো। অন্যদিকে ইয়ানা কোনো কিছুর কমতে রাখছে না। ইরফানের কাছে ইয়ানা হুট করে বায়না ধরলো,
ইরফান, তুমি নাকি বিয়ের আগে কলেজ জীবনে অনেক গান গেয়েছো এবং পুরস্কার পেয়েছো। আমাকে একটা গান শোনাও না। কবে কখন গিয়েছিলাম এখন কি মনে আছে জান? এখন না, অন্য অন্য একদিন শোনাবো। না না না, এখন শোনাতে হবে না। না, এখন শোনাতে হবে। এখন শোনাও না প্লিজ, জান, না করো না। ওকে শোনাবে, শর্ত আছে আমাকে একটা কিস দিতে হবে, তারপর গান গাইবো। এই নাও। গানটা শুনবা? তোমার নামের রোদ্দুরে। ইরফান গান শেষ করে দেখে ইয়ানা ঘুমিয়ে পড়েছে। ইয়ানাকে কোলে করে নিয়ে ইরফান ইয়ানাকে শুয়ে দেয় এবং লাইট নিভিয়ে ও শুয়ে পড়ে। সকালবেলা আজ নিষাদকে মাহাদির পরিবার দেখতে আসলো এবং নিষাদ সেজেগুজে নিচে আসলো এবং সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে এসো, বসো মা। চুপচাপ বসে পড়লো। মাহাদি মায়ের ভীষণ মনে ধরল নিষাদকে এবং বলল, বিয়াইন, মেয়ে আমাদের পছন্দ হয়েছে। এখন আমরা চাইছি সামনের মাসে আকদ করে রাখতে, পরে না হয় অনুষ্ঠান করব। আমাদের কোনো আপত্তি নেই, আপনারা আয়োজন করেন। তাহলে শুক্রবার আকদের অনুষ্ঠান যেন হয়। তাহলে সামনের শুক্রবার আকদ। রেখা বেগমরা চলে গেলেন বিয়ে ঠিক করে। এখন আকদ হবে আপাতত, এরপর বিয়ে। অন্যদিকে ইরফান, এই নাও ফলটা খাও, এটা স্বাস্থ্যের জন্য ভালো এবং বেবি সুস্থ থাকতে সাহায্য করব। তুমি কি পাইছো আমারে? হ্যাঁ, আমি কি খাদক? সকাল থেকে ফল খাইতে খাইতে শেষ, এখন আরো খাবো? আমি আর খেতে পারবো না। তোমাকে খেতে হবে কারণ তুমি আমার বাবুর আম্মু। তুমি ঠিক থাকলে আমার বাবুও ঠিক হবে। আম্মু দেখেন, আপনার ছেলে আমারে মেরে ফেলার ব্যবস্থা করতেছে। কি হয়েছে বৌমা? আমার ছেলে কি করছে? আম্মু, আমার পেটে জায়গাই নেই, তারপরেও এটা আমাকে খাবার খাওয়ার জন্য জ্বর করছে। ইরফানে কান টেনে রিশু বেগম বলেন, দাঁড়া হতচ্ছাড়া, তুই আমার বৌমাকে এত জোরে কইতাছস কেন? এত পাকনামি করার জন্য কে বলল? মা, কানটা ছেড়ে দাও, আর করবো না তো মা। মা, ব্যথা লাগতেছে, ছেড়ে দাও। এইভাবে আরো একটি সপ্তাহ কেটে গেল। আজ নিষাদের আকদ, বাড়ি ভর্তি মেহমান। নিষাদকে সাজানো হয়েছে। ইয়ানা, ঈশা সবিকে দাওয়াত দেওয়া হয়েছে, সবে এসেছে। নিষাদকে সাজানো শেষ হয় এবং কাজী এসে ওদের বিয়ে পড়িয়ে দেয়। আকদের নিয়ম, ছেলেকে মেয়েদের বাড়িতে থাকতে হবে। আজকে সে অনুযায়ী মাহাদ থেকে যায় আর বাকিরা সবাই চলে যায়। নিষাদের মা আয়েশা বেগম ছেলে বাড়ি থেকে আনা মিষ্টি সবাইকে দিয়ে এসেছেন। ঈশা বলে, কি ভাইয়া, প্রেমটাও করলা, বিয়েও করলা, নাম্বারও নিলা, 500 টাকা দাও নাই এখনো। 500 টাকা দাও। তুই আমার নাম্বার ওরে দিছস? আমি ছাড়া কে দেবে বলতো নাম্বার? দাঁড়া, এবার তোর ব্যবস্থা করতে হবে। তোকে এবার আন্টিকে বলে বিদায় করতে হবে। বেশ পাকনা হয়ে গেছো তুই। শখ কত রে? এখন চলে যাও আমার শালিকা, আমাকে আমার বউয়ের সাথে থাকতে দাও একান্ত। চলে গেলাম আমরা। ইশারা চলে যায়। ওদের রেখে ভিতরে মাহাদি নিষাদকে জড়িয়ে ধরে বলে, চলো বেলকনিতে যাই, এবার চাঁদ দেখি। বারান্দায় এসে নিজেরা একান্ত সময় কাটায়। অন্যদিকে ইরফান আর ইয়ানাকে একান্ত একটা রুম দেওয়া হয় এবং ইয়ানাকে বসতেই ইরফান রুমে এসে দরজা দিয়ে দেয় এবং ইরফানকে বলে, দেখো আজকের দিনটা কত সুন্দর, যে যার প্রিয় মানুষকে একান্ত করে পাইছে। জান, কবে আসবে আমাদের বেবি? ঈশা আমাকে কবে বাবা বলে ডাকবে? গুনতে থাকো দিন, অপেক্ষা করো, হঠাৎ করে আমাদের টুনি এসে বাবা বলে চমকে দেবে। সকালবেলা সবাই নাস্তা করে মাহাদি আজ নিষাদকে নিয়ে যাবে শ্বশুরবাড়ি। আকদের আরেকটা নিয়ম, আকদ হলে স্বামীর বাড়িতে নিয়ে যেতে পারবে এবং সংসারও করতে পারবে। বাচ্চা হবার পরও অনুষ্ঠান করা যায়। ইরফানরা নাস্তা করে চলে গেল। ঈশাও চলে যাবে নিষাদকে বিদায় দিয়ে। অবশেষে কাঙ্ক্ষিত সেই মুহূর্তটা হলে নিষাদকে নিয়ে যাবে। এখন নিয়ে যাওয়া হলো নিষাদ। তখনই নিষাদ ঈশাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, দোস্ত ভালো থাকিস, আমার আম্মু আব্বুকে একটু দেখে রাখিস। তুই চিন্তা করিস না, আমি সব সময় আছি, পাশে থাকবো। তখনই ঈশার কল আসে। ঈশা কল রিসিভ করে অন্য পাশে চলে যায়। আপনারা ভাবতেছেন এই ঈশাটা কে? ঈশা হচ্ছে সম্পর্কে মাহাদির ফুফাতো বোন এবং ইয়ানা আর নিশাতের বেস্ট ফ্রেন্ড। ঈশা তেমন কলেজে যেত না, তাই আপনারও কে চিনেন না। ও বিবাহিত, কেউ জানে না, কারণ ঈশার পরিবার কাউকে জানায় নাই। হ্যালো, কল দিলেন কেন? আপনাকে বলছি না আমি বিয়েতে আছি। বিয়েতে থাকলে আমার কি, তাই বলে আমি আমার বউটার সাথে কথা বলতে পারবো না?
কতদিন হলো তোমারে দেখি নাই বউ, কত মিস করি তোমারে। আমিও তো তোমাকে অনেক মিস করি জান। চলো একদিন ঘুরতে যাই, আমি তো তোমার জান। চলো ঘুরতে যাই, 300 ফিট যাই, এটা অনেক সুন্দর। আজকে বিকেলে যাব, সাথে গিটার নিয়ে আসবে, আমাকে গান শোনাবে তুমি। আমার বউ জান। ঈশার বিয়েটা ইরাদের সাথে হলো ও ঘরোয়াভাবে ঈশার বাবা শেখ সাহেবের নিষেধ ছিল। অনুষ্ঠান না হওয়া পর্যন্ত ইরাদ ঈশার কাছে আসতে পারবে না। আর ঈশা ইরাদও এটা মেনে চলে। সব নিষেধ থাকলেও প্রতিদিন কমপক্ষে 5 থেকে 6 বার কথা লেগে থাকে ওদের। বিকেলবেলা ঈশা শাড়ি পরে 300 ফিট যাওয়ার লাইগা বের হবে। তখনই ঈশার বাবা শেখ সাহেব বলে উঠলেন, ওই যাও তুমি, আমি নিষেধ করছি না একা কোথাও না যাওয়ার জন্য। বাবা, আমি ওনার সাথে ঘুরতে যাইতেছি, উনি আসবেন নিতে। ইরাদ এসে ঈশাকে নিয়ে চলে গেল 300 ফিট অন্যদিকে। ইরফান ইয়ানাকে ডাক্তার দেখাতে নিয়ে গেল। ইরফান ডাক্তারকে বলল, ম্যাম বেবি সুস্থ আছে এবং স্বাভাবিক আছে। কন্ডিশন কেমন বেবির? আপাতত বেবি সুস্থ স্বাভাবিক আছে, আরও যত্ন নেবেন। এই নিন প্রেসক্রিপশন, এটা এখানে ওষুধ লেখা আছে, ওগুলো কিনে নেবেন। এখন আসতে পারেন। অন্যদিকে ইরাদ ঈশা 300 ফিট যায়, যে দেখে অনেক সুন্দর জায়গাটা এবং শান্ত, অনেক নিরিবিলি। এক জায়গায় বসে আর ইরাদ গিটার বাজিয়ে গান গাইতে শুরু করে। ইরাদরা 300 ফিট থেকে চলে আসে রাত হয়ে যাওয়ায়। অন্যদিকে ইরফান রুমে এসে দেখে ইয়ানা রুমে নাই। ইয়ানাকে রুমে না পেয়ে ডাকতে চলে গেল। ইহানা কই গো তুমি? বউ তুমি কই গেলা? ও বউ। বৌমা যাও, আমার ছেলে তোমাকে খুঁজতেছে, যাও। ইয়ানা চলে গেল ইরফানের কাছে। কি হলো, এত ডাকতেছেন কেন? আমি লাগে হারিয়ে গেছি। ও বউ, তুমি জানো তোমারে না দেখলে আমার ভালো লাগে না। এতক্ষণ কই ছিলে? কই আর থাকবো, আম্মুর কাছে ছিলাম, আম্মুর সাথে গল্প করছিলাম আপনার জন্য, আর পারলাম। ও সরি বউ, আর করবো না, এরকম রাগ করো না। বলছিলাম বিয়ে হয়েছে অনেক দিন হলো, কতদিন বাবা মাকে দেখি না, আমাকে কালকে নিয়ে যাবেন বেড়াতে? আমার খুব দেখতে ইচ্ছে করছে। কালকে সকালে নিয়ে যাব, কালকে বলিও আম্মুকে, আর তুমি রেডি থেকো। অন্যদিকে ইরাদ ঈশাকে ড্রপ করে দেয় নিজেদের বাসায় চলে যায়। নিশাত আর মাহাদি পাশে আসে, সব নিয়মকানুন মেনে চলে। মাহাদিদের একা ছেড়ে দেয় আর মাহাদির বুকে নিশাত মাথা রেখে বলে উঠল, অবশেষে তোমাকে পেলাম আমার করে। কখনো ভাবতে পারি নাই তোমাকে পাবো এত কাছে। কখনো আমাকে ছেড়ো না। আমার জীবন থাকতে তোমাকে কখনো ছাড়বো না। অনেক ভালোবাসি প্রিয়তমা, সারাটি জীবন ছায়ার মতো আমার পাশে থেকো। আমি সারাটা জীবন আপনার পাশে থাকবো, আপনাকে এইভাবে ভালোবাসবো, কথা দিলাম। আপনার এই হাত যেহেতু ধরেছি, মৃত্যুর আগে কখনো ছাড়বো না। আজ থেকে এই সংসার তোমার। আমার মা যদি বকাঝকা করে কিছু বলবা না। আমার বাবার কথা অমান্য করো না। বউ, কষ্ট হলে সহ্য করে নিও। আপনি কখনো চিন্তা করবেন না, এটা আমার সংসার, আমি গুছাবো। আপনার মা বাবা আমারও তো মা বাবা, আমি এমনি কেমনে ওনাদের কথা অমান্য করব। আচ্ছা, হানিমুন করতে যাব আমরা কিছুদিন পর। কই গেলে ভালো হয়? কক্সবাজার চলো, ওই জায়গাটা অনেক সুন্দর, আমার যাবার খুব ইচ্ছা। সামনের সপ্তাহে যাব, রেডি থেকো তুমি। এভাবে সবার লাইফ থেকে কেটে গেল আরো একটি দিন। ইরফান ইয়ানাকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়ি তার। বিকালবেলা মাহাদি বাইরে থেকে এসে নিষেধকে বলে, আমার প্রিয়তমা ব্যাগ গুছিয়ে নাও, আগামীকাল সকালে আমরা কক্সবাজার যাব। আপনি বলছেন না 1 সপ্তাহ পর যাবেন, তাহলে এত তাড়াতাড়ি কেন? হুট করে সিদ্ধান্ত নিলাম কালকে যাব, এত কথা না বলে ব্যাগ গুছিয়ে নাও। নিষেধরা কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। সকালে দোয়া নিয়ে অন্যদিকে ইরফান নাস্তা করে এবং ইয়ানাকে বলে, বিয়ের পর তো আমরা কোথাও ঘুরতে যেতে পারি নাই, বেবি হওয়ার পর ঘুরতে যাব, কি বলো তুমি? বেবি হবার আমার মেয়েকে নিয়ে আমরা 3 জন ঘুরতে যাব। জান, একটু এদিকে এসো, তোমার মুখে কি যেন লেগে আছে, মুছে দেই। ওই মুখে কি মুছে দাও। সরেন চিটিং বাজ কোথাকার, এটা কি করলেন? বারবার এরকম করেন, শুধু পচা লোক কোথাকার। আমি আমার বউকে আদর করলাম, এতে তোমার কি? তুমি পচা বলার কে? আপনার বউটা কে শুনি? তুমি। নিশাত আর মাহাদিরা কক্সবাজার গিয়ে একটা রিসোর্ট নেয়। রিসোর্ট এতটা সুন্দর যা কল্পনার বাহিরে।
কক্সবাজার নিষাদ আগে কখনো আসে নাই। অনেক সুন্দর জায়গাটা। এই সারাটা জীবন এখানে থেকে যেতে ইচ্ছে করতেছে। এত সুন্দর জায়গা আগে কখনো দেখি নাই। এইখানে সারাটি জীবন থাকা যায় না, বৃষ্টি হলে সব ডুবে যায়। ঘরবাড়ি, এটা শুধু ঘোরার জন্য পারফেক্ট। নিষাদরা রিসোর্টের ভিতর চলে যায়। এভাবে কয়েকটা মাস কেটে যায়। নিষাদরা কক্সবাজার থেকে চলে আসে এবং নিজেদের বাড়িতে কাজে ব্যস্ত হয়ে যায়। ইরফান ইয়ানা চলে আসে বাবার বাড়ি থেকে। সেদিন ঈশা আর ইরাতের অনুষ্ঠান হয় বড় করে। আজ সকালবেলা ইয়ানার পেন উঠলে হাসপাতালে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর ডেলিভারি হবে ইয়ানাকে যখন অপারেশন রুমে নেওয়া হয় তখন ইয়ানা ইরফানকে বলে, আমি আজ বেঁচে থাকি বা না থাকি, তুমি কথা দাও আমার মেয়েকে নিজের করে রেখে দেবে, আদর করবে। আমি যদি আজ মারা যাই তুমি বিয়ে করবে না আর। তুমি কি আবোল তাবোল বকছো? তোমার কিছু হবে না, দেখো জান, আমি আছি তো তোমার পাশে। ইরফান ইয়ানার কপালে কিস করে গভীরভাবে। এরপর ইয়ানাকে ওটিতে নিয়ে যাওয়া হয়। অপারেশনের সময় ডক্টর বলে, 3 ব্যাগ ও পজিটিভ রক্ত রাখবে। আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা করুন আর আল্লাহকে ডাকুন। আমার রক্তের গ্রুপ ও পজিটিভ, নিয়ে নিন। ভিতরে আসুন আপনারা, আরও 2 ব্যাগ রক্তের ব্যবস্থা করুন। রক্ত পরীক্ষা করে রক্ত নেয় ডাক্তার ইয়ানার জন্য এবং পরবর্তী ইরফানকে সাহায্য করে অপরিচিত 2টি লোক এবং তাদের ইরফান ফল কিনে দেয়। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, কংগ্রাচুলেশনস, আপনাদের কন্যা সন্তান হয়েছে আর মা মেয়ে দুজনেই সুস্থ আছে। আমি কি আমার বউয়ের সাথে দেখা করতে পারি ডাক্তার? না, এখন না, কিছুক্ষণ পরে সিট কেটে দিব, তখন দেখা করতে পারেন। ইয়ানার মা বাবা সবাই আছে। নিশান সাহেব বলেন, নানা হয়ে গেলাম, মিষ্টি কিনতে হবে, চলেন বেয়াই, আমরা 2 জন যাই মিষ্টি কিনতে। চলেন। চলে গেল সবাই মিষ্টি কিনতে। মনোয়ারা বেগম বললেন, নাতনির নাম রাখবে ইয়ানা শেহরিশ ইরা। কেমন নামটা? কই আমার মেয়েকে দাও, আমাকে তোমরা নিয়ে বসে থাকলে হবে? কি হলো মাম্মাম, তুমি বাবাকে চিনছো? আজ থেকে তোমার মাকে অনেক জ্বালাবে তুমি আর মিলে। নিশান আর রিয়াদ দুজনে মিষ্টি এনে সবাইকে মিষ্টিমুখ করায় এবং নাতনিকে কোলে নিয়ে আদর করে। ডাক্তার বলছে ইহানাকে 1 সপ্তাহ হাসপাতালে রাখা লাগবে, তাই করে ওরা। ঈশা ইরাত মাহাদি নিষাদ অতীত দেখতে আসে। ঈশা কোলে নেয় ইনায়াকে, বলে, এই নাও খালামণি, তোমার জন্য এটা গিফট আনছি, এটা তোমার। আমিও এনেছি এটা। তোমার ইনায়া মামুনি তাড়াতাড়ি বড় হয়ে যাও, খেলবো তোমার সাথে আমরা। ইনায়া কান্না করে ইহানা কাছে দেয় এবং সবাইকে চলে যেতে বলে এবং ইনায়াকে ফিডার খাওয়াবে। এবার ইনায়াকে ফিডার খাওয়ানো হয়। ইহানাদের সিট কেটে দিলে ডাক্তার ইরফান ওষুধপত্র সব গাড়িতে নেয় এবং চলে আসে সবাই। ইনায়া ইরফানের ভালোবাসা আরও বেড়ে যায় ইয়ানার প্রতি। অন্যদিকে নিষাদ মাথা ঘুরে পড়ে গেলে মাহাদি ডাক্তার নিয়ে আসে এবং ডাক্তার নিষাদকে দেখে মাহাদিকে বলে, সম্ভবত উনি প্রেগনেন্ট, এই নে এটা আনবেন এবং পরীক্ষা করে দেখবেন। জি ডাক্তার। ডাক্তার মাহাদিকে কিছু উপদেশ দিয়ে চলে যান। ঈশা আর ইরাদরা পাসপোর্ট অফিসে যায়। ইরাদ ঈশাকে নিয়ে সারা জীবনের জন্য সেটেল হবে ভিন দেশে, যেখানে ওরা দুজন ছাড়া আর কেউ থাকবে না। তাই পাসপোর্ট বানাতে চলে যায়। পাসপোর্ট বানাতে যা যা লাগে তাই করে ওরা চলে আসার সময় ইরাদকে ঈশা বলে, নিজের দেশ, নিজের মাতৃভূমি, নিজের প্রিয়জন, চেনা মুখগুলোকে ভুলে কেমনে অন্য দেশে আমি থাকবো ইরাদ? প্রথম কষ্ট হবে থাকতে, মানিয়ে নিলে থাকা যাবে এবং প্রতিদিন সবার সাথে কথা বলতে পারবে। আর একটা কথা জানো ঈশা, তুমি যদি আমার জীবনে না আসতে আমি অনেক আগেই এই দেশ ছাড়তাম। তুমি আমার জন্য এদেশে ছিলে, তোমার এই দেশ কেন ভালো লাগে না ইরাদ? এই দেশ, এই ভূমি আমার অনেক প্রিয় ছিল। এই দেশে আমার বেড়ে ওঠা, আমার জন্ম এই দেশে। কিন্তু কলেজ লাইফে থাকতে আমি একটা মেয়েকে ভালোবাসতাম, মেয়েটাও আমাকে ভালোবাসতো। একদিন হঠাৎ। কি হলো? তোমার চোখে পানি কেন? কান্না করতেছ কেন ইরাদ? বলো, তারপর কি হলো? থেমে গেল কেন ইরাদ? ও আমার সাথে দেখা করতে আসার সময় ওকে কয়েকজন ছেলে মিলে তুলে নেয়, ধর্ষণ করে মেরে ফেলে।
সে শোক সইতে না পেরে আমি সিডনিতে চলে যাই, অর্থাৎ অস্ট্রেলিয়ার কয়েক বছর পর দেশে আসি এবং তোমাকে দেখে তোমার প্রেমে পড়ি। ও, আমাকে দেখে আমার প্রেমে পড়ে পরিচয় যেন বিয়ের প্রস্তুত, তারপর বিয়ে, তাই তো? তাই। আমরা বিদেশে চলে যাব, আমাদের ছেলে মেয়ে সংসার ওখানেই হবে। ও বেবি, নো টেনশন, আমি থাকতে পারবো। অতীত ভুলে গেছো, ভালো হয়েছে। আমরা যেভাবে আছি সবসময় যেন এভাবে থাকতে পারি, এটা কামনা করব। এভাবে কথা বলতে বলতে ওরা বাড়িতে চলে আসে। ইয়ানা ইনায়াকে নিয়ে খেলা করতেছে। তখনই ইরফান রুমে প্রবেশ করতে করতে বলে, অনেক করেছো আমার মাটা, এত বাবা এসে গেছি আর কান্না করে না আমার সোনা মাটা। আমার মেয়ে বাবার জন্য কান্না একদমই করে নাই। আমার মেয়ে খেলা করতেছে তার মাম্মামের সাথে। ও তাই বুঝি, তাহলে আমি মেয়ের মামামের সাথে একটু দুষ্টুমি করতে চাই। বাবুর আম্মু এদিকে আসো তো, তোমাকে একটা কথা বলি চুপি চুপি। জি বলো, কি বলবে? আমার কিউট গুলুমুলু বউটা, বাবু হবার পর তো কি কিউট হয়ে গেছো। কেউ কি বলবে তুমি এক বাচ্চার মা? আপনি আমার সাথে প্রতিবারে চিটিং করেন। ইনায়া মামুনি, তোমার বাবা ভালো না, পচা। এভাবে একে অপরের মধ্যকার সময় কাটে। নিশাতের বেবি হবে শুনে মাহাদি অনেক খুশি এবং এই উপলক্ষে নিশাতকে স্বর্ণের আংটি গিফট করে। মাহাদির মা রেখা বেগম ছেলের বইয়ের আদর যত্নের কোনো কমতি রাখছে না। বেবি আসার কথা শুনে যাতে বেবি সুস্থ থাকে এজন্য অনেক যত্ন করতেছে। তাই নিশাতকে মাহাদি বলে, বউ দেখো না ওরা কি যেন খেলতেছে, চলো না আমরাও খেলি। ছি ছি, কি বলো তুমি? তোমার কি লজ্জা শরম নেই? আর তুমি এত ভুলে যাও কেন? তুমি জানো না আমি প্রেগনেন্ট? সরি বউ, আমি কেমনে যে ভুললাম, আর কখনো ভুলবো না। হ্যাঁ হয়েছে, আর ঢং করতে হবে না, জানি সব। ইশাতের পাসপোর্ট চলে আসলে ওরা বাংলাদেশ ছেড়ে নিজের জন্মভূমি ছেড়ে সব মায়া মমতা দূরে ঠেলে উঠে বসলো প্লেনে ভিন্ন দেশের জন্য। ওরা প্লেনে উঠতেই প্লেন উড়ান দিল অচেনা কোনো গন্তব্যে। অন্যদিকে ইয়ানার মা কল দেয় ইরফানের ফোনে। ইয়ানার ফোনে না পেয়ে ইরফান কল রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন আম্মু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তুমি কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি করেন আম্মু? কিছু না বাবা, তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার একটা কথা বলতাম। জি আম্মু বলুন। অনেকদিন তো হলো ইহানা বেড়াতে আর আসে নাই। এখন আমি চাইছিলাম বাবা, আমার মেয়েকে নাতনিকে নিয়ে তোমরা বেড়াতে আসো। আম্মু আমি ইহানাকে আর ইনার আম্মু পাঠিয়ে দিব সকালে, আর বিকেলবেলা আমি যাব। ঠিক আছে বাবা। এই কথা বলে নূর নেহার বেগম কল কেটে দেয়। ইরফান ইনায়কে বলে যেন জামা কাপড় গুছিয়ে রাখে, কালকে ওরা বেড়াতে যাবে। ইরফান ওর মাকেও বলে আসে। অন্যদিকে ঈশা আর ইরাত প্লেন থেকে নেমে নিজেদের ফ্ল্যাটে চলে যায় এবং ফ্রেশ হয়ে রাতের খাবার খায়। যেহেতু এখন সিডনি শহরে রাত এবং বিশ্রাম নাই, ইরাত বলে, বিয়ে হয়েছে, তোমাকে অনেক দিন কাছে পাই নাই। আমার শরীরের একটা চাহিদা আছে, এখন আমার সেটা প্রয়োজন। আই মিন ইন্টিমেট হতে চাইতেছি। আজকে একটু বিশ্রাম নিই, কালকে ইন্টিমেট হয়, তাহলে এতে শরীর ভালো থাকবেন এবং তুমিও তৃপ্তি পাবে। রাইট, এখন গুড নাইট। ইরাতরা ঘুমিয়ে পড়ে। ইরাত অনেকদিন নিজের বউকে কাছে পায়নি, তাই ইন্টিমেট হতে চাইছে। যেহেতু আমাদের প্রত্যেকের চাহিদা আছে সেহেতু তা আমাদের প্রয়োজন। তাই ইরাতকে নাকচ করে না, ঈশা থেকে ইন্টিমেট হবার অনুমতি চায়। আর ঈশা যেহেতু অনুমতি দেয় নাই সেহেতু ঘুমিয়ে পড়ে। বাংলাদেশে ইয়ানাকে ইরফান বকা দিতেছে, তখনই ইনায়া কান্না করে ওঠে। ইরফান আর বকা দেয় না। ইয়ানা ইনায়াকে ফিডিং করায়। ইরফান বলে, আমার মেয়েটা শান্তি মতে আমার বউটাকে ভালোবাসতে দেয় না, যে একটু জড়িয়ে ধরবো তখনই কান্না করবে, ভালো লাগে না। ভালো আমার মেয়ে কান্না করে, না হলে তুমি আমার সাথে যা করতেছো আর বলা যায়। আমার সোনা মাম্মাটা তোমার রোম্যান্সে 12টা বাজে ভালো করে। মা যেমন মেয়েও তেমন। অস্ট্রেলিয়া সিডনিতে সকালবেলা ঈশা ঘুম থেকে উঠে ইরাতের জন্য কফি বানিয়ে নিয়ে আসে। প্রতিদিনের মতো ইরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়, কফি খায়। যেহেতু বাংলাদেশ থেকে কালকে ল্যান্ড করেছে সেহেতু অফিস নেই,
তাদের যাবতীয় সব কিছু কিনে নিয়ে আসে। রাত্রিবেলা ঘুমানোর আগে ইরাত ঈশাকে বলে, চলো না বউ, আজকে না হয় আমরা আদিম যুগের ওই খেলায় মেতে উঠি। কি বলো তুমি এসব? কি পচা কথা। আসো না, খেলি, মজা তো দুজনেই পাবো, তাই আসো খেলি। আমার কিন্তু লজ্জা লাগতেছে। আজকে লজ্জা পাচ্ছে? কালকে যখন ইন্টিমেট অর্থাৎ আদিম যুগের খেলা খেলতে চাইছিলাম তখন লজ্জা কই ছিল? ঈশা সাইড দিলে ইরাত ঈশার দিকে আস্তে আস্তে এগিয়ে যায়। ঈশা খাটে পড়ে যায়। ঈশার ঠোঁট দুটো ইরাত নিজের আয়ত্তে নিয়ে আসে। আস্তে আস্তে ইরাত ঈশার নাইটি বুক থেকে একটু নিচে নামায় এবং আদিম খেলায় মত্ত হয়ে যায়। সকালবেলা ইশু ঘুম থেকে উঠে গোসল করে নেয় এবং ইরাতকে ডাকে। ইরাতও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়। দুজনে ফজরের নামাজ আদায় করে। অন্যদিকে বাংলাদেশে ইরফান ইয়ানার বাবার বাড়ি দিয়ে চাকরিতে চলে যায়। বাবার বাড়িকে ইয়ানা মনটা বেশ ভালো হয়ে গেছে। ইয়ানা আসার উপলক্ষে বিভিন্ন রকম খাবার তৈরি করে। তখনই ইয়ানার মা বলে, মা আসছি যে কতক্ষণ হলো, বেআইনের সাথে কথা বলছো? না মা, মোবাইলে চার্জ নেই, চার্জ দিলাম মাত্র। এই নে কথা বলেনি, বেআইন কল করছে। শোন মা, যা করিস তবে শ্বশুর শাশুড়ি বাধ্য হইস না। অন্যদিকে ওই কই গো, তুমি একটু এদিকে আসো, কথা আছে গো তোমার সাথে। একটু কাজ করতেছিলাম। কেন ডাকছো বলো? আমার ভালো লাগতেছে না আজকে, একটু ঘুরতে চলো না। বউ, তুমি কি পাগল হয়ে গেছো? এই অবস্থায় কোথায় যাওয়া যাবে না। তুমি একা নও, তোমার পেটে আমার বেবিও আছে। তোমার যদি ও আঘাত লাগে কোথাও যাব না আমরা। ও আমার একা একা ভালো লাগতেছে না, যাওয়া লাগবে না। আর দেখো বাবু পেটে কিক মারতেছে। ওই দেখি দেখি, মাহাদি কি বাবা, তুমি খেলা করতেছো? করো বাবা, খেলা করো নিজের মতো। তুমি তাড়াতাড়ি চলে এসো বাবা, তোমার জন্য অনেক খেলা কিনে রেখেছি। অস্ট্রেলিয়াতে ঈশা আর ইরাত বেরিয়ে পড়ল ঘুরবার জন্য। সিডনি শহরের অন্যতম পর্যটক স্থান সিডনি অপেরা হাউস, যেটা নান্দনিক সৌন্দর্যতা ভরা অপেরা হাউস। ভিতরে স্থান অনেক সুন্দর, যেটা দেখতে পুরো নৌকার মতো। ঈশা বাংলাদেশে থাকতে অনেক জায়গায় ঘুরেছে, ফার্স্ট টাইম এত সুন্দর জায়গায় ঘুরতেছে, যেটা সৌন্দর্য অনেক মুগ্ধ চোখে তাকিয়ে রয়েছে। ঈশা ইরাতকে ইস, এত সুন্দর জায়গা, চোখটা জুড়িয়ে সারা জীবন এখানে থাকতে পারলে। এটা দেখে এতটা অবাক হচ্ছ, আরগুলো দেখলে না জানি কি করো বউ। ভিতরে চলো তাড়াতাড়ি, বাহিরটা এত সুন্দর, না জানি ভিতরটা কত সুন্দর। চলো। বাংলাদেশে বউ, ও বউ, চলো একটু বারান্দা যাই, রাতের সৌন্দর্যটা উপভোগ করব। চলেন, তবে আমাকে একটা কবিতা শোনাতে হবে। তাই বুঝি? তাই। তুমি রাতের যে কালি, যে কিনা সকালের ফুল, তুমি দিনের যে সূর্য, যে কিনা রাতের চাঁদ, তুমি বৃষ্টির দিনে সে মেঘলা, যে কিনা আমার মন খারাপের হাসি, আমি তোমায় ভালোবাসি। আই লাভ ইউ প্রিয়তমা। রাতের সৌন্দর্যতার কাছে যে কেউ হার মানবে। দিনের থেকে রাতের সৌন্দর্যতা যেন মাধুর্য, তেমনি রাতের বেলার ভালোবাসাটা বেশি থাকে। দিনের বেলা যেহেতু সবাই নিজেদের কাজে ব্যস্ত, সময় কাটায় রাতের বেলা। কিছু মানুষ প্রিয় মানুষের সাথে সময় কাটায়, যার উদাহরণ ঈশা, মাহাদি এবং ইরফান ইয়ানা। সে কখন থেকে ইয়ানা চুল আঁচড়াতেও বসেছে, তখন থেকে ইরফান বারবার বিরক্ত করতেছে। তখনই ইয়ানা রেগে, কি সমস্যা তোমার? মাথাটা আঁচড়াতে দাও নাই কেন? এত বিরক্ত। মেয়েকে মাত্র ঘুম পাড়িয়েছি, যদি ওঠে তোমার খবর আছে। তুমি দিন দিন পচা হয়ে গেছো, তুমি আগের মতো আমাকে ভালোবাসো না। বউ কি এমন করছে যার জন্য বকা দিতেছো? একটু তো আদর করতে চাইছি, তাই বলে এমন করবা? ওরে বাবুরে, একটু তো বকা দিয়েছি, তা বলে রাগ করবে? ওকে সরি সরি। ও দেখো মেয়ে উঠে কান্না শুরু করতেছে, তাই সরো, ফিটার দিতে হবে। মেয়েটা প্রতিদিন আমার রোম্যান্সের 12টা বাজায়। মেয়েটা রোম্যান্স করার সময় শুধু কান্না করে। একদম ভালো করছে আমার মেয়ে। অন্যদিকে জানো, আমার মনে হয় সারাক্ষণ তোমাকে আমি হারিয়ে ফেলবো। যত যা পরিস্থিতি হোক, তুমি কখনো আমার হাত ছেড়ে দিও না। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। চুপ, এমন কথা কখনো বলো না। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না, সারা জীবন তোমার পাশে থেকে তোমাকে আগলে রাখবো। কি করব বলো, আমার কেমন যেন লাগে, আমার কিছু ভালো লাগে না যদি তোমাকে হারিয়ে ফেলি। চুপ, অলৌকিক কথা বলো না, আমি তোমার পাশে আছি আর কোথাও হারাবো না।
প্রেগনেন্সির সময় মানুষের মনে উদ্ভট চিন্তাভাবনা জন্মায়, ঠিক তেমনি নিশাতের সাথে হয়। নিশাত ভাবে যে সে মাহাদিকে হারিয়ে ফেলবে। এতক্ষণ উল্টাপাল্টা বকে ঘুমিয়ে পড়ে নিশাত। মাহাদি পাশ ফিরে দেখে নিশাত ঘুমিয়ে পড়েছে, তাই নিশাতকে বেলকনি থেকে কোলে করে নিয়ে আসে, খাটে শুয়ে দেয় এবং কপালে চুমু দিয়ে লাইট নিভিয়ে মাহাদি এবং নিশাতের পাশে শুয়ে পড়ে। নিশাতকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। অন্যদিকে ইয়ানা ইরফানকে বলে, আমি পড়ালেখা করতে চাই, তুমি টিসি দাও, আমার পড়ালেখা হয় নাই, তারপর তোমার সাথে বিয়ে, এখন লেখাপড়া করতে চাই। এখন বিয়ে হয়ে গেছে, এক বাচ্চার মা হয়ে গেছো, আর পড়তে হবে না। ইনায়া, ইনফ্যাক্ট তুমি ইনায়া কই রাখবে ক্লাস চলাকালীন? আমার মেয়েকে দেখাশোনা করার জন্য তার দাদা দাদি আছে, নানা নানি আছে, কোনো সময় হবে, কোনো সমস্যা হবে না। না হলে একজন কেয়ারটেকার রাখবো মেয়ের জন্য, তারপরে আমি পড়তে চাই। ঠিক আছে, এবার শান্ত হও, আমি তোমার ক্লাসে আবার ভর্তি করিয়ে দিব। তোমার বই খাতা সব এনে রাখো কালকে গিয়ে। অস্ট্রেলিয়ার সিডনিতে জান, তোমার জন্য আজ তোমার প্রিয় খাবার বানিয়েছি, পাকোড়া, খেয়ে নাও। থ্যাংক ইউ বৌজানি, এত এত ভালোবাসি তোমারে, আই লাভ ইউ। হয়েছে, এইবার খেয়ে নাও গো, ঠান্ডা হলে স্বাদ লাগবে না। ও তাই বুঝি প্রিয়তমা? ও প্রিয়তমা, একটা কিস দাও, তারপর খাইতেছি। হবে না, একটাও কিস দিব না, খাবার জন্য বলছি, পকোড়া খাও। তোমার সারাক্ষণ এত ভালোবাসা কই থেকে আসে? কই আর থেকে আসবে, মন থেকে আসবে। কি করব বলো? তুমি যতক্ষণ পাশে থাকো ততক্ষণ মন চায় শুধু আদর করি। এত কিউট কেন তুমি? হয়েছে, আর বাম মারতে হবে না, খাওয়া শেষ হলে বাটি দাও, এটা রেখে আসি। এই নাও বাটি, খাবার শেষ, বাটিও নিয়ে চলে যাও। ঈশা চলে গেল কিচেন রুমে বাটি রেখে আসতে। তখন ঈশার বাবা শেখ সাহেব কল করেন। ঈশা কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম আব্বু, কেমন আছো, কি করো? অনেক মিস করি আব্বু আমি তোমাকে। আলহামদুলিল্লাহ আব্বু, ঔষধ খাই তো ঠিকঠাক মতে। তুমি চিন্তা করো না বাবা, তোমাকে আর বাংলাদেশে একা থাকতে হবে না, তোমার পাসপোর্ট হলে তুমি চলে আসতে পারবে। ঈশা কথা বলে তার বাবার সাথে আসলে ঈশার ছোট থাকতে ঈশার মায়ের ডিভোর্স হয়ে যায়, আর শেখ সাহেব ঈশার চিন্তা করে আর বিয়ে করেন নাই। মেয়েকে একা নিজের হাতে বড় করেন, আর ঈশার নানুরা ঈশার মাকে আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন। ঈশার মায়ের আদর কখনোই পায় নাই, তাই ঈশার কাছে তার বাবাই সব। বাংলাদেশে এখন যাও, তোমার বই খাতাগুলো নিয়ে আসবো, আজকে তোমাকে ভর্তি করাবো। আমি আর আমার মেয়ে রেডি, তুমি গাড়ি স্টার্ট করো। কি বিয়াক্কেলের মতো কাজকর্ম করো তুমি? একটুর জন্য অ্যাক্সিডেন্ট হাত থেকে বাঁচলাম, সিট বেল্ট বাঁধো নাই কেন? তুমি আমাকে বকবে তাই বলে আর কথা বলবো না আপনার সাথে। সরি। ইরফান আর ইয়ানা বই খাতা আনতে চলে গেল। অন্যদিকে নিশাতকে ডাক্তারের কাছে নেওয়া হয় এবং সিরিয়াল অনুযায়ী ডাক্তার ডাকে। ডাক্তার ভিতরে ডাকলে এবং কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তার বলে, ওনার যত্ন একটু বেশি করে করেন, বাচ্চা সুস্থ আসে, তবে ওজন কম, তাই ওনাকে ফল শাকসবজি খাওয়াবেন এবং ওজন জাতীয় কোনো জিনিস যেন না ধরে। জি ডাক্তার। এই নিন ওষুধগুলো খাওয়াবেন ঠিক মতো। ডাক্তার দেখে মাহাদিরা চলে আসে বাসায় এবং নিশাতের জন্য কিছু ফল কিনে নিয়ে আসে। নিশাতকে ফল খাওয়ানোর জন্য জোর করে। এই নাও ফল কেটে আনলাম, খাও বলছি। আমি খাবো না। খেতে তোমাকে হবে। মাহাদি জোর করে নিশাতকে খাবার খাওয়ায়। অন্যদিকে অস্ট্রেলিয়ার সিডনিতে দুজন মানবী একসাথে বসে নিজেদের মতো গল্প করে। তখন ঈশা বলে ওঠে, আমি যদি না থাকি তুমি কার সাথে সময় কাটাবে, কাকে বুকে রাখবে? এমন কথা ভুলেও বলো না, তুমি না থাকলে আমি মারা যাব। জানো, আল্লাহ আমাকে আমার জীবনে সেরা উপহার দিয়েছে, আর সে উপহারটা হলো তুমি। আর তুমি ছাড়া আমার বেঁচে থাকা মুশকিল। আমার জীবনে স্পেশাল গিফট তুমি, কিন্তু রোজ রাতে স্বপ্ন তাড়া করে, মনে হয় তোমাকে হারিয়ে ফেলবো গো। এগুলো তোমার কল্পনা, কল্পনা থেকে স্বপ্ন তৈরি হয়, আর তোমার মনে হয় এগুলো সত্যি। আমার জীবন থাকতে তোমাকে কখনো হারাতে পারবো না। ও, একটা গল্প শোনাবে? খুব শুনতে ইচ্ছে করতেছে। বউ, তুমি বিয়ের আগে কত গল্প, কত স্ট্যাটাস আমাকে শুনিয়েছ, এখন তো শোনাও না।
এখন তো শোনাও না, শোনাও। আমার লেখা চিঠির পাতায় তোমার একটুখানিটাই, তোমায় আমি ভালোবাসি। আই লাভ ইউ জান। ঈশা ইরাতকে নিয়ে উল্টোপাল্টা ভাবা শুরু করে। তার মনে হয় সারাক্ষণ ইরাতকে হারিয়ে ফেলবে। তাই ইরাত ঈশার মন ভালো করার জন্য কবিতা আবদার করে, আর ঈশাও তার প্রিয় মানুষের কথাই শুনিয়ে দেয় কবিতা। বাংলাদেশে ইয়ানারা সেদিন বই আনার পর ইরফান ইয়ানাকে কলেজে ভর্তি করে দেয় এবং ইয়ানা আবারও পড়াশোনা শুরু করে তার স্বপ্ন পূরণের জন্য। ছোটবেলা থেকে ইয়ানার স্বপ্ন ছিল সে অ্যাডভোকেট হবে, কিন্তু বিএডিসি সন্তান হবার কারণে পড়তে পারে নাই। তাই এখন নতুন করে পড়াশোনা শুরু করে নিজের স্বপ্ন পূরণ করতে যেন পারে। ইয়ানা বারান্দায় বসে গান গায়। তোমাকে চাই, শুধু তোমাকে চাই, আর কিছু জীবনে পাই না বা, আর কিছু জীবনে পাই বা না পাই। ঈশা তো সুইট কণ্ঠের বারবার প্রেমে পড়ে যায়। তুমি কখন এলে? বাসায় তো ছিলে না। তুমি যখন বৃষ্টির দিকে তাকিয়ে গান গাওয়াতে ব্যস্ত তখন এসেছি। ইনায়াকে আম্মুর কাছে রেখে চলো, বৃষ্টিতে ভিজি আমরা দুজন। জ্বর আসবে, ভিজা যাবে না। এখনই বৃষ্টিতে জ্বর হলে সহজে যাবে না। কিছু হবে না, চলো। বলেছিলাম না আনতে, এখন ক্ষুধার্ত নেশাটাকে জাগিয়ে নিজের বিপদ নিজে ডেকে আনলে। আপনি এটা কি করতেছেন? ছাড়ুন। ইরফান ইয়ানাকে কোলে করে রুমে নিয়ে আসে এবং শাওয়ার রুমে নিয়ে যায়। দুজন একসাথে শাওয়ার নেয়। বের হয় ইয়ানা। লজ্জায় গালগুলো গোলাপি হয়ে গেছে। এত গোলাপি হইতেছে কেন? গালগুলো কি কিউট, মনে হচ্ছে একটা কিস করি। না। তখনই রেখা বেগম এসে নাতনিকে দিয়ে যায়। ইয়ানা ইনায়াকে ফিডিং করিয়ে ঘুম পাড়িয়ে দেয়। অন্যদিকে মাহাতি নিশাতের যত্নে কোনো কমতে রাখতেছে না। নিশাতের মুখের দিকে তাকালে যে কেউ বলবে যে অনেক সুখে রয়েছে স্বামীর কাছে। আসলে মাহাতি মানুষটি যত্নশীল। সে তার ভালোবাসা দিয়ে নিশাতের মতো রাগী জেদি মেয়েকে আগলে রেখেছে। হুট করে মাহাত বলল, তুমি নীল আকাশের চাঁদ হলে আমি আলো হয়ে তোমাকে ছুঁয়ে দেব। মাহাদের আবেদনময়ী কণ্ঠে ভালোবাসার কথা শুনে নিশাতের শরীরটা কেঁপে উঠল। কারোর কণ্ঠে এতটা মাধুর্যতা থাকে মাহাতকে না দেখলে সে কখনোই জানতো না। তোমার চোখ কথা বলার ঠোঁটের দিকে তাকালে আমি বারবার প্রেমে পড়ে যাই। মাহাত মুচকি হেসে, তাই বুঝি আমার পিচ্ছি বউটা? অন্যদিকে অস্ট্রেলিয়ায় ঈশার বাবা শেখ সাহেব পাসপোর্টে চলে আসেন। শেখ সাহেব ঈশাদের কাছে চলে আসে। ইরাত শেখ সাহেবের এয়ারপোর্ট থেকে রিসিভ করে বাসায় নিয়ে আসে। কলিং বেল বাজলে ঈশা দরজা খুলে দেয়। বাবাকে দেখে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ। জানো তোমাকে কত মহস করছি। তোমাদের বাংলাদেশে একা রেখে শান্তিতে থাকতে পারি না। ঈশা দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় থাকায় বাবাকে দেখে আবেগপ্রবণ হয়ে যায়। তাই ভুলেই গেল দরজার কাছে দাঁড়িয়েছিল। ঈশা সাইড দিলে শেখ সাহেব ভিতরে প্রবেশ করে, ফ্রেশ হয়ে আসে। আর ঈশা কিচেন রুমে গিয়ে বাবার জন্য নাস্তা তৈরি করে। ইরাত তার শ্বশুরের সাথে বসে বসে গল্প করে। ইরাত ঈশাকে ডেকে বলে, আব্বুর জন্য নাস্তা আনো। কই? জি আসতেছি। ঈশা নাস্তা নিয়ে আসে শেখ সাহেবের জন্য। অন্যদিকে বাংলাদেশের নিশান আর নুনহের বেগম একান্ত বসে গল্প করতেছে। নুনহের বেগম বলেন, দেখো আজ কতগুলো বছর কেটে গেল, আমাদের ভালোবাসার সংসারের মেয়েটারও বিয়ে হয়ে গেছে। তোমার মনে আছে একদিন তোমার সাথে ঝগড়া করে তোমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম আর তুমি কান্না করতে করতে বাড়িতে গেছো? তুমি আমাকে সে সময় বিরক্ত করতে, অথচ তখন তোমার সাথে ঝগড়া হতো, আর ঝগড়া থেকে প্রেম বিয়ে। তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগতো। ইস, তখন তোমার রাগী মুখটা, উফ। এখন সেগুলো শুধু স্মৃতি। দেখতে দেখতে 19টা বছর কেটে গেল। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমাকে ভালোবেসে যাব। তুমি আমার আধা রাতের পূর্ণিমা। তোমাকে কখনো না ভালোবেসে থাকা যায় না। আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখো, ওই চাঁদের আলো তোমাকে হার মানবে এখন। তুমি কি কম সুন্দর? তোমাকে তো অন্ধকারের লাইটের মতো দেখাবে, যে কিনা অন্ধকারের আলোর মতো আলো দেয়। চোখ বন্ধ করো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করলাম, কি দিবা দাও। এবার চোখ খোলো। হ্যাপি অ্যানিভার্সারি ডে। আমার বউ ওইদিকে তাকায়। হ্যাপি অ্যানিভার্সারি ডে মম অ্যান্ড ড্যাড। আই লাভ ইউ মম। তোরা কখন এলি? আম্মু, তোমাদের স্পেশাল ডে বুঝি?
আমি ভুলে যাব তুমি কি করে ভাবলে আম্মু? প্রতি বছর ভুলি নাই, আজ ভুলবো? আজ নুনহার আর নিশানের অ্যানিভার্সারি ডে। সে উপলক্ষে নিশানকে বলে ওরা আসবে নুনহার বেগমকে যেন না জানায়, আর তাই হয়। আর নুনহার বেগমকে সারপ্রাইজ দেয় ওদের। নুনহার আর নিশানের প্রেম করে বিয়ে হয়। স্কুল লাইফ থেকে প্রেম, তাদের ভালোবাসাটা অন্য সবার থেকে আলাদা। তাদের প্রেমটা শুরু হয় ঝগড়া থেকে, তারপর তাদের বিয়ে হয় আর ইয়ানা হয়। এভাবেই তাদের সংসার কাটে 19 বছর। এখনো ওদের ঝগড়া হয়, আবার মিলে যায়। প্রকৃতি কি নিয়ম, যেখানে একটু ঝগড়া হলে ডিভোর্স হয়ে যায়, সেখানে ওদের সংসার এতগুলো বছর টিকে আছে। ওদের দেখলে যে কেউ বলবে ওদের মতো সুখের পরিবার আর কোথাও নাই। এখন বুড়ি হয়ে গেছে, তারপরও তাদের ভালোবাসা একটু কমে নাই। আজ অ্যানিভার্সারিতে এত বড় সারপ্রাইজ পাবে নুনহার বেগম জানতো না যে আজ তার বিবাহ বার্ষিকী। অন্যদিকে নিশাত, তুমি যে তোমার যত্ন নাও না, আমার কথা শোনো না, এতে আমাদের বেবির অনেক ক্ষতি হয়। তুমি এইবার থেকে প্রতিদিন ঠিকমতো তোমার যত্ন নিবে, এত বেবি সুস্থ থাকবে। আমি চাকরির জন্য তোমার যত্ন নিতে পারি না, তাই তুমি নিজের একটু খেয়াল রেখো। আমি বেবি সুস্থ রাখার জন্য এবার থেকে নিজে যত্ন নিব। দাঁড়াও, আমিও এখন আপেল খাবো, খিদে লেগেছে। খাও, এখানে সব জিনিস তোমার জন্য। আমার পিচ্ছির আম্মু। আগামীকাল ডাক্তারের সিরিয়াল, আগামীকাল ডাক্তারের কাছে নিতে হবে। তুমি টেনশন করো না, আমি নিয়ে যাব ডাক্তারের কাছে তোমাকে। এভাবে সবার জীবন হাসি খুশি দুঃখ কষ্ট মিলে কেটে যায়। আরো কয়েকটি মাস। ইনায়া বড় হতে শুরু করে, ইয়ানা লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে। অন্যদিকে মাঝরাতে নিশানের পেন শুরু হলে মাহাদির নিশাদকে ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তারের কাছে নিলে ডাক্তার তাকে ওটিতে নিয়ে যায় এবং কিছুক্ষণ পর বের হয়ে ডাক্তার বলে, এ নেগেটিভ রক্ত লাগবে, তাড়াতাড়ি ম্যানেজ করুন। মাহাদি তাড়াতাড়ি করে চলে গেল রক্ত খুঁজতে এবং এক ব্যক্তিকে পেল রক্ত দেওয়ার জন্য। ডাক্তাররা রক্ত নিয়ে চলে গেল। প্রায় কয়েক ঘন্টা পর ডাক্তার বের হয়ে বলে, কংগ্রেচুলেশন, আপনার ছেলে সন্তানের বাবা হয়েছেন। আলহামদুলিল্লাহ। অন্যদিকে অঙ্কটা বুঝিয়ে দেন, এটা কিছু বুঝতেছি না, এত কঠিন কেন অঙ্কটা? দাও, এইভাবে করতে হবে। এইবার a+b² সূত্রটা বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার a+b² সূত্র বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। এবার সূত্রটা বলো। বলছি তো আই লাভ ইউ। ইয়ানা অঙ্কে কাঁচা, আবার তার উপর সূত্র ভুলে গেছে, তাই এরকম করতেছে। আসলে জ্যামের কাছে পড়লে এরকম সুযোগ পাওয়া যায়। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ঈশা আর ইরাত মিলে বসে রয়েছে নিজেদের রুমে, কারণ আজ সাপ্তাহিক ছুটি দিন। তাই ইরাত বাসায়। ইরাত আবদার ধরে বলে, আজ খিচুড়ি রান্না করো, অনেকদিন হলো খিচুড়ি খাই নাই। খিচুড়ি রান্না করব তো, তবে একটা শর্ত আছে। কি শর্ত বলো, শুনি তো। আমার সাথে রান্না করতে হবে। আমার কোনো আপত্তি নাই, কারণ এতে আমারে সর্ব। চলেন মহারানী কিচেন রুমে। আমার মহারাজ। ঈশা আর ইরাত কিচেন রুমে গিয়ে রান্না করা শুরু করলো। দুজন দুজনকে হেল্প করে, আর ইরাত হেল্প করে বাহানায় ঈশাকে পিছন থেকে জড়িয়ে ধরে। এই কি করছেন, কি ছাড়ুন তো। কি করলাম, কাজও তো করতেছি, কাজ ছাড়া আর কি করব, তোমাকেও হেল্প করতেছি। হেল্প করার আমি এগুলো করতেছেন, ছাড়ুন, পেঁয়াজ কাটেন। বাংলাদেশে কালকে সূত্র মুখস্থ করার জন্য বলছি যে মুখস্থ করছো, আর অঙ্ক করে আনার জন্য বলছি যে করছো। কই দাও তো। এই নিন। এবার অঙ্ক দেখতে দেখতে পড়ে, গুড, আর কালকে এই অঙ্কটা করবে। তখন রিশু বেগম এসে বলে, ইয়ানা মা, এই নেই। ইয়ানাকে, ইয়ানা কান্না করতেছে, থামানো যাইতেছে না, শুধু আম্মুর কাছে যাবে বলে ইহানা কোলে নিতে নিতে বলল। ইনায়া মামুনি, কি হলো তোমার? তুমি কান্না করতেছো কেন? ইনায়া ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে মায়ের দিকে। মা কথা বলতেছে দেখে কান্না থামিয়ে ফেলেছে। আসলে মায়ের কাছে মেয়েরা শান্তি পায়, আর কারোর কাছে পায় না। আর মা মেয়ের এত সুন্দর মুহূর্ত দেখে সবার চোখটা জুড়িয়ে যাবে। অন্যদিকে নিষেধ মা হলে নিষেধকে কিছুদিন হসপিটালে রেখে নিয়ে আসে বাড়িতে। আর মাহাদি তার ছেলের নাম ঠিক করে আশফিন মাহমুদ আদিত্য। নামটা সুন্দর না? তোমার পছন্দের সবকিছু সুন্দর, তাহলে নামটা কেন অসুন্দর হবে? এই নাও, ছেলে কান্না করতেছে, ওকে ফিডিং খাওয়াও, আর আরেকটা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থেকো। অসভ্য কোথাকার, একটা নিয়েই যে কতটা, আরো একটা নিবে, শখ কত। তাই বুঝি আমার শখ থাকবে না? আমার তো শখ ফুটবল টিম করার।
আর নিব না, একবার সুস্থ হই তারপর দেখাচ্ছি মজা। মাহাদি আর কথা না বলে চুপচাপ থেকে নিষাদকে কিছু বোঝার আগে মাহাদি নিষাদকে কিস করে বসে। নিষাদ চোখ গরম করে মাহাদির দিকে তাকিয়ে থেকে কিছু না বলে ছেলেকে ফিটিং করাচ্ছে। অন্যদিকে অস্ট্রেলিয়ায় ঈশা আর ইরাত বারান্দায় বসে রয়েছে। তখনই চাঁদের আলো ঈশার মুখে পড়ে ইরাত বলে, আহ, চাঁদের আলো তোমাকে এতটা মায়াবতী লাগছে, দুনিয়ার সব সৌন্দর্য তোমার রূপের কাছে হার মানবে। তাই যদি আজ কোনো কবি থাকতো তাহলে তোমার রূপ নিয়ে বই লেখে ও শেষ করতে পারবে না। তোমাকে দেখে এখন গাইতে ইচ্ছাই করতেছে, আদর করতে ইচ্ছা করতেছে। আমি কালো, তুমি সুন্দর, শুধু শুধু মিথ্যে প্রশংসা করতেছ তুমি। আমি সত্যি বলতেছি, তোমাকে কত সুন্দর লাগতেছে তুমি তা কল্পনাও করতে পারবে না। ভাবতেও অবাক লাগে এই মায়াবতীটা আমার বউ। ও তাই, তাহলে তুমি আজ তোমার মায়াবতীটার জন্য একটা গান শোনাও। হয়ে যাক তাহলে একটা গান, তবে যেটা শুনবা সেটাই আমার পছন্দের গান শুনবা। শুনবা তো তুমি আমার প্রিয় গান? আমি শুনবো তোমার প্রিয় গান, তোমার পছন্দ তো আমারও পছন্দ। ঈশাকে ইরাত গান শোনায় আর ঈশাও শুনে যায় গান। বসে বসে অন্যদিকে নিষাদ মাহাদি একসাথে বসে রয়েছে, তাদের ছেলেকে নিয়ে দুষ্টামি করতেছে। মাহাদ বলে, ছেলেটা পুরো মায়ের মতো হয়েছে, নাক ঠোঁট সব মায়ের। কে বলছে নাক ঠোঁট আমার পাইছে? সব তোমার পাইছে। দেখবা বড় হলে ছেলেটা তোমার মতো পাজি হবে। আমার ছেলে আমার মতো পাজি হলে সমস্যা নাই, আমার মতো হলে সবসময় আমার পিছে ঘুরবে। আমার ছেলে অনেক মেয়ের ক্রাশ হবে দেখো। আমার ছেলে দেখতে তোমার মতো হলেও এরকম হতে দিব না, তার আগে ছেলেকে বিয়ে করে দিব, তাহলে আর বাজে হবেন না। ও তাই, তাহলে ভালো হবে। অন্যদিকে ইনায়া মামনি, তোর আম্মুরটা না বেশ পচা, আমাকে একটু আদরও করতে দেয় না। আমার মেয়েকে আজে বাজে কিছু শেখাবেন না। তো কি করব? তুমি সারাক্ষণ বই নিয়ে ব্যস্ত থাকো, এখন আমাকে আগের মতো সময় দাও না। তোমাকে যদি আগের মতো সুযোগ সময় দেই তাহলে আর আমার লেখাপড়া করা লাগবে না। অন্তত একটা কিস দিবার জন্য দাও। একটা, ওকে শুধু একটা দেবে। ইরফান আর কোনো কথা না বলে ইয়ানার ঠোঁটে একটা কিস দেয় এবং পেটে চিমটি কাটে। ইয়ানাও সায় দেয়। তখনই ওদের রোমান্টিকের 12টা বাজানোর জন্য ইনায়া কান্না শুরু করে দেয়। ইয়ানা ধাক্কা দিয়ে ইরফানকে সরিয়ে ইয়ানাকে কোলে তুলে নেয় এবং বলে, মাম্মাম আছি তো, কাঁদে না আমার মাম্মামটা। ও আমার মা, ও আমার সোনা মাম্মা, লক্ষ্মীটি। কি একটা মেয়ে দিল আমারে, একটু বউটার সাথে শান্তি মতো থাকতেও দেয় না। ইরফান আর কি করবে, যে মেয়ে পাইছে। মেয়েটি তখনই কান্না করে যখন ইরফান ইয়ানাকে আদর করতে যায়। অন্যদিকে নুনহার বেগম এবং নিশান বসে বসে নিজেদের সাথে সময় কাটাচ্ছে। নুনহার বেগম বলে, ভাগ্য করে আমার মেয়েটা একটা জামাই পাইছে, কয়জনে পায় এরকম সুখ। ঠিক বলেছ, মেয়েটার সুখের সংসার দেখলে মনে একটা প্রশান্তি আসে মনে হয়। মেয়েটাকে যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছি। এবার মূল্য শান্তি পাবো, অন্তত মেয়েটাকে তো একজন যোগ্য মানুষের হাতে তুলে দিয়েছি এই ভেবে। এইবার আমরা দুইজন শান্তিতে মরতে পারবো। অস্ট্রেলিয়াতে ঈশা আর ইরাত সারাক্ষণ একে অপরের সাথে ঝগড়া লেগে থাকে। কিছুক্ষণ আগে যা হলো তা বলার মতো নাই, তারপরও বলি। কিছুক্ষণ আগে আপনি মেয়েটার দিকে তাকিয়েছিলেন কেন? কই, কোথায় মেয়ে? আমি তাকাই নাই কোনো মেয়ের দিকে। তাহলে এই মেয়েটা কে? এটা আমার বোন। ও তাই? ঈশা কথাটা বলে ইরাতকে বালিশ মারে আর ইরাতও বালিশ মারে। এইভাবে দুজন একে অপরকে বালিশ মারতেছে। বালিশ থেকে তুলা সব বেরিয়ে পুরো রুমে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। এই সুযোগে ইরাত ঈশাকে জড়িয়ে ধরে চিমটি কাটে, আবার চুমু কাটে। ঈশা বুঝতে পারে না ইরাত সুযোগ নিতেছে। পরে বুঝতে পেরে ঈশার গালগুলো লজ্জায় লাল হয়ে গেছে। ইরাত তো তা দেখে বলে, বাহ, আমার বউয়ের গালগুলো কেমন যেন ফোলা ফোলা হয়ে গেছো, খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। লুচু কথাকার। লুচু তো হবে যে কেউ এরকম কিউট বউ যদি পাশে থাকে। থাক, আর বলতে হবে না। আর লজ্জা পেও না বউ, আমি আর তুমি তো বউ। ইরাত আর ঈশা নিজেদের মধ্যে কথা বলতেছে। তখনই শেখ সাহেব রুমে নক করে বলে, আসবো মা? বাবা ভিতরে এসো, কতবার বলছি বলার লাগবে না, যখন মন চায় তখন আসতে পারো।
এই ঔষধটা কখন খাবো এটা বুঝতেছি না। বাবা এই ওষুধটা রাত্রে একটা করে খাবে। শেখ সাহেব চলে যায় ওদের রুম থেকে। অন্যদিকে ইয়ানার কলেজের সময় হয়ে গেলে কলেজে যাওয়ার জন্য বের হবে। তখনই রেখা বেগম বলে, আজকে না গেলে হবে না মা, যদি ইম্পর্টেন্ট ক্লাস না থাকলে আজকে যাস না। আসলে আম্মু আজকে ক্লাস পরীক্ষা তো তাই যাইতেছি, না হলে আমি নিজেই যেতাম না। ও আচ্ছা, তাহলে সাবধানে যা। আম্মু তুমি তো কখনো বলো না থাকার জন্য, ক্লাসে যাওয়ার জন্য। তোমার কি শরীর খারাপ? না রে মা, একা ভালো লাগে না, এই জন্যই বলতাছি। কিছুদিন কষ্ট করে একা থাকো, তারপর আমি আর তুমি একসাথে সময় কাটাবো, গল্প করব। ইয়ানা চলে গেল ক্লাসে। আজ তার ক্লাস পরীক্ষা। এর কিছুদিন পর টেস্ট পরীক্ষা। সে চাইলেও ক্লাস মিস দিতে পারবে না। ইরফান আগে চলে গেছে কলেজে, তাই ইয়ানাকে নিয়ে আসতে পারে নাই। তাই ইয়ানাকে আসার জন্য বলেছে, ভাড়াও দিয়ে এসেছে। অন্যদিকে মাহাদি আর নিশাত রেডি হয়ে তাদের ছেলেকে রেডি করে, কারণ আজ নিশাতরা তার বাবার বাড়ি যাবে। আমরা রেডি, চলো গাড়ি বের করো। সব কিছু নিয়েছই তো ঠিকঠাক মতো? তাহলে চলো। আম্মুকে বলি, আম্মু আম্মু আমরা আসি। জি আম্মু, আপনি এই কয়েকদিন ভালোভাবে ওষুধ খাবেন। মাহাদি আর নিশাত চলে গেল নিশাতের বাবার বাড়িতে। কিছুদিন থেকে নিশাতরা চলে আসে। এভাবেই দেখতে দেখতে প্রায় কয়েকটি বছর কেটে যায়। ওদের সবার জীবন সুখে দুঃখে আনন্দে কেটে যায়। এতগুলো বছর এখন ইনায়ার 3 বছর, আদিত্য 2 বছর, ঈশা প্রেগনেন্ট। তার সবাই সুখে শান্তিতে সংসার করে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা, এ যেন সুখে দুঃখে সারাটা জীবন এইভাবেই থাকতে পারে। ইয়ানা এখন কয়েকজনকে প্রাইভেট পড়ায় এবং সংসার সামলায়। আর নিশাতের সাথে সারাক্ষণ মাহাত লেগে থাকে। প্রতিদিন ওদের একবার করে ঝগড়া হয়, তারপরও ওদের ভালোবাসার কোনো কমতি থাকে না। ঈশার ভালো লাগতেছিল না রুমে, তাই ইরাত ঈশাকে ফানুস উড়াতে চলে গেল, যেন ঈশার মন ভালো থাকে সব সময়।